আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন, আজকে কিন্তু আপনার জন্য কি বলবো, গিফট রয়েছে, মানে ক্লাসের গিফট। আজকে কিন্তু আমরা আমাদের 200 প্রশ্ন যেগুলো আমরা নিয়েছিলাম গুরুত্বপূর্ণ, সেগুলো অলরেডি শেষ হয়ে গেছে। প্রশ্ন শেষ হয়ে যাবে এমন না, আমরা আবার নতুন করে 500 প্রশ্ন নিয়ে এসেছি। অর্থাৎ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 500 প্রশ্ন সমাধানের টার্গেট নিয়ে আমরা আবার শুরু করে দিয়েছি, এবং এগুলো শেষ হলে টার্গেট হবে 1000। কোনো সমস্যা নেই। অনেকে এই যে এখানে সকল লেখা দেখার কারণে আরো ভাবে কি বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট না, এটা কোনো কথা? বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট মানে এই প্রশ্ন তো সব বিসিএস এর জন্য ভাই, বিসিএস সহ সকল চাকরি পরীক্ষার জন্য। কারণ এখানে যে কোশ্চেন গুলো আছে এগুলোই বিসিএস আসছে, এগুলোই প্রাইমারিতে আসছে, এগুলোই 11 থেকে 20 গ্রেড আসছে, এগুলোই সব জায়গায় আসছে। এক্স্যাক্টলি সেম প্রশ্নই সব জায়গায় আসে। সো কলেজের ভাই বোন, যারা আজকে আমরা ক্লাসটা করব, সবাই আমরা আগে শেয়ার করব এবং মেনশন করব বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যার যতগুলো বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার করব ইনশাআল্লাহ। কারণ শেয়ার করে সবার কাছে আমরা ছড়াই দেবো ইনশাআল্লাহ ক্লাসটা। কারণ আজকের ক্লাসটা এত বেশি অ্যামেজিং হবে যেটা কল্পনা করার বাইরে। বিশেষ করে আজকের কোশ্চেনের প্রথম পর্বে যে প্রশ্নগুলো রেখেছেন খুবই অ্যামেজিং টাইপের, অর্থাৎ যে প্রশ্নগুলো হর হামেশাই বিসিএস আপনি কমন পাবেন, প্রাইমারিতে কমন পাবেন, নিবন্ধনে কমন পাবেন, 11 থেকে 20 গ্রেডে কমন পাবেন। অর্থাৎ আজকের ক্লাসটা যে করবেন সে যে জব পরীক্ষার জন্য হোক না কেন, দেখা যাবে যে 2 থেকে 3টা মার্ক আপনি হর হামেশাই ওই সেম প্যাটার্নের কোশ্চেন কমন পেয়ে গেছেন বা ওটাই কমন পেয়ে গেছেন। যেমন স্যার আজকে দেখেন, আজকে যে আমাদের জব পরীক্ষাটা গেল, বিগত বছরের কোশ্চেন লিখিত পরীক্ষা হয়েছে, তারপরেও কিন্তু বিগত বছরের যে এমসিকিউ গুলো পড়েছে সেগুলো থেকে কমন। তার মানে আপনার যদি ধারণা ভালো থাকে, আপনার যদি বেসিকটা আপনি যদি স্ট্রং করতে পারেন, আপনার ভাই লিখিত পরীক্ষা বলেন, এমসিকিউ পরীক্ষা বলেন, যে পরীক্ষায় বলেন, আপনি সব পরীক্ষায় হিরো। সো হিরো হওয়ার জন্য অবশ্যই আপনাকে রেগুলারিটি মেনটেন করে ক্লাস করতে হবে, কোনো ক্লাস মিস করা যাবে না। সো আমরা কি শেয়ার করেছি ইতিমধ্যে? আমরা প্রায় 150 স্টুডেন্ট চলে এসেছি 1 মিনিটের মধ্যে। জাযাকাল্লাহু খাইরান। সবাই আমরা একটু শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। সবাই শেয়ার ডান দ্রুত করবো। প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, আজকে যেসব প্রশ্নগুলো রাখা হয়েছে, যেগুলো বারবার পরীক্ষা আসে এবং আবার আসবে, এবং আমরা প্রতিদিন চেষ্টা করি ওই সমস্ত মানে অপ্রয়োজনীয় কোনো কিছু আলোচনা করে আপনাদের সময় নষ্ট না করে, বরং আপনাদের সময়টা যেন কাজে লাগে সেজন্য ফ্রুটফুল কিছু আলোচনা করার চেষ্টা করি। এবং যে প্রশ্নগুলি কনফিউজিং, আমি সবসময় চেষ্টা করি বা আমরা সবসময় চেষ্টা করি 2টা বিষয় মানে মাথায় রেখে প্রশ্ন সিলেক্ট করি। একটা হচ্ছে যে প্রশ্নগুলি কনফিউজিং, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন বইতে বা বিভিন্ন জায়গায় কি বলবো, ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা অথবা আনসার ঠিক দেওয়া নাই, সেই সমস্ত প্রশ্নগুলো সঠিক ব্যাখ্যা সহকারে উপস্থাপন করা, এবং সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা যে সমস্ত প্রশ্নগুলো শতবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে যে সমস্ত প্রশ্নগুলো কনফিউজিং এবং যেগুলো বারবার আসে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। এবং হইতে পারে আজকের এই প্রশ্ন থেকে আপনি বিশেষ পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, থেকে শুরু করে মোটামুটি বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা কিন্তু কমন পাবেন ইনশাআল্লাহ। এই জন্য যে যেখান থেকে লাইভটি দেখছি আমরা সবাই শেয়ার করে দিই, শেয়ার করে ডান লিখে দিই। গুড। নাহিদ স্যারের পাঞ্জাবিটা খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে নতুন জামাই, আজকে মাত্র বিয়ে করছে, একদম নতুন, একদম নিষ্পাপ। এগুলো আপনি সবাই জানে। আচ্ছা স্যার, আমি আমার নামে কিন্তু কোনো ব্লেম নাই, আমি সবসময় কিন্তু মেয়েদের পড়ি, ঠিক আছে? মেয়েদের নামগুলোই পড়ি, আর সাজিদ স্যার সবসময় ছেলেদের পড়ে, আর মমিন স্যার ছেলেদের জন্য, ঠিক আছে? এত কিউট লাগতেছে কেন দেখেন আপনি। ভাই এই যে সোনো দেয়, তুমি ব্যবহার করছো কোনোদিনও? থাইল্যান্ড থেকে আমদানিকৃত। আসলে ও জোস। মাহবুব হোসেন আছেন আমাদের সাথে, জসিমউদ্দিন আছেন আমাদের সাথে, এই যে মাহমুদ ফাহিমউদ্দিন আছে। স্যার আসসালামু আলাইকুম স্যার, 18তম সামাজিক বিজ্ঞান অনুষদে কাট মার্কস কত হতে পারে? ভাই এখানে কোনো কাট মার্কস ভাই, লিখিত পরীক্ষায় কোনো ধরনের কোনো কাট মার্কস ভাই যত সামাজিক বিজ্ঞান অনুষদে আমরা দেখেন, সবুজ স্যার আপনাদের যে সাজেশন দিয়েছেন সব হুবহু কমন। 8টা প্রশ্ন 10টা প্রশ্ন আসছে, 8টা প্রশ্ন হুবহু কমন, ঠিক আছে? বাংলাদেশ কখন পড়ছে? গতকাল পড়ছিলাম স্পোর্ট বাংলাদেশ আসছে কতক্ষণ না বলছিলাম না যে স্পোর্ট বাংলাদেশ আসবে। আবার আগামীকাল বলে দিলাম যারা কলেজে পরীক্ষা আছে নিবন্ধন স্পোর্ট বাংলাদেশ আবার আসবে। আবার বলে দেবো হয় ইংরেজিতে আসবে না হয় বাংলা আসবে, স্মার্ট বাংলাদেশ আবার বলে দিলাম নিবন্ধনে কিন্তু আবার আসবে। আচ্ছা আপনারা মেনশন করবেন কাকে? আবার বলে দিচ্ছি, আপনার প্রিয়জনকে কিন্তু মেনশন করবেন, অবশ্যই আপনার প্রিয়জনকে মেনশন করবেন। কখন আমার পরিচয় ভাই বোনেরা শেয়ার করে এটা আমি খুব ভালোভাবেই জানি। এই যে আপনাদের মেডিসিন নিয়ে এসেছি, নাসির স্যারের নাদুস কিউট চেহারার এই বইগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত এভাবে আমরা পার্সেল করতেছি। সো যারা সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর মধ্যে থাকতেছেন, সো পরিচয় ভাই বোন, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থেকে একটা বই আমরা গিফট হিসেবে পেয়ে গেলে কেমন হয়? 500 টাকার বই, সাথে 50 টাকার কুরিয়ার চার্জ, 50 টাকার কুরিয়ার চার্জ, যেটা আমরা নিজের পকেট থেকে দিয়ে আপনাকে বই পাঠিয়ে দেব। তো সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী এরকম 2 জন কিন্তু আজকের লাইভ ক্লাস থেকে আমরা সিলেক্ট করব, এবং 2 জন 2টা বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবাই ঝটপট আমরা শেয়ার করে দেই, আমরা সময় নিচ্ছি না, সাইদুল স্যার ক্লাস শুরু করে দেবেন ইনশাআল্লাহ। স্যার এখন শুরু করে দিতে পারবেন, ঠিক আছে? সবাই শেয়ারকারী এবং সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী, আমি আজকে নিজে যাচাই করব যে সর্বোচ্চ শেয়ার কে করেছেন, সর্বোচ্চ মেনশন কে করেছেন। ওকে ইনশাআল্লাহ স্যার, ওকে ঠিক আছে স্যার, ক্লাস শুরু করে দেন। ওকে ইনশাআল্লাহ।
এটা বন্ধ করি। সবাই শেয়ার করে ডান লিখে দেবে প্রিয় ভাই বোন আমার। আমি আবার বলছি সবাই শেয়ার করে ডান লিখে দেবো এই কারণে যেন ক্লাসটি পরবর্তীতে চাইলে আমরা দেখতে পারি, ঠিক আছে ইনশাআল্লাহ। অন্যের জন্য না, নিজের জন্য শেয়ার করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, এবং অবশ্যই মেনশন করে প্রিয়জনদেরকে জানাই দিব আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটির কথা। তো আজকের প্রথম প্রশ্নটি কি কি রয়েছে আজকে? গুড, 407 জন ভাই বোন শেয়ার করলে আল্লাহ কত মানুষের কাছে ক্লাসটা পৌঁছে যায়, তাই না বলেন? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। The person, আচ্ছা, the passerby is tired dash the long walk. This is very confusing and very important প্রশ্ন। আচ্ছা, আপনাদেরকে চ্যানেল 24 এ দেখলাম। আচ্ছা, সমস্যা নাই ইনশাআল্লাহ। ওকে, দ্রুত দ্রুত এটা কে পারে দেখি, রাগ করবেন না আমার সাথে। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে আপনাদেরকে অনুরোধ করছি ক্লাসটা শেয়ার করে অ্যাটলিস্ট মাইন্ডসেটে না জানান, অ্যাটলিস্ট আপনি আপনার নিজের টাইমলাইনে রেখে দেন। কেন করবেন একটু পরে বুঝতে পারবেন যে ভাই, মানে আমরা 3 ভাই কেন আপনাদেরকে বারবার শেয়ারের কথা বলি, কারণ এই প্রশ্নগুলো প্রত্যেকটা এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি কনফিউজিং। আপনার যদি কখনো মনে হয় যে ক্লাসটা আবার একটু রিভিশন দেই, আপনার টাইমলাইনে শেয়ার করা থাকলে দেখতে পারবেন, নাহলে কিন্তু দেখতে পারবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং অবশ্যই রিঅ্যাকশন ইউজ করবো। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ ব্রেক দিনে প্রিয় ভাই বোন আমার, তো লাভ ব্রেক লাইক ব্রেক যেমন চাই দিন, ক্লাসে রিঅ্যাকশন ইউজ করবেন, প্রচুর রিঅ্যাকশন ইউজ করলে রিচ বাড়বে। আচ্ছা, একটু দ্রুত দ্রুত এটা সবাই একটু আনসার করেন দেখি, কে পারে কে পারে কে পারে, দ্রুত সবাই একটু আনসার করি প্রিয় ভাই বোন আমার। অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, 100% অফ হবে, গুড, 100% অফ হবে স্যার, 100% অফ হবে। আচ্ছা গুড, সবাই সবাই আনসার করেন দেখি কে পারে, সবাই আনসার করেন। আমি রাগ করবেন না, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি যে আমি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি যেগুলি খুব বেশি কনফিউজিং। আমাদের বেশিরভাগ ভাই বোন কিন্তু আনসার করতেছে কি হবে, এক্স্যাক্টলি অফ হবে অফ হবে অফ হবে অফ হবে অফ হবে অফ হবে। আচ্ছা, সবাই 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 চেষ্টা করেন প্রিয় ভাই বোন আমার। নীলা জাহান বলেছেন অফ হবে, গুড। আমাদের নাহিদা ওকে অফ, আচ্ছা হামিম ভাই অফ, রিফাত মাহমুদ অপু আমাদের খুবই রেগুলার একজন স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। আমাদের আয়েশা মনি কিন্তু শেয়ার করে দিয়েছে, আমাদের আশামণি শেয়ার করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, আমাদের বেশিরভাগ ভাই বোন বলছেন অফ হবে। অফের পক্ষে হচ্ছে ধরেন 90% স্টুডেন্ট অফের পক্ষে যে স্যার অফ হবে অফ হবে অফ হবে, এবং নিঃসন্দেহে অফ হবে। একজন লিখছে 100% অফ হবে, ঠিক আছে। আচ্ছা, একজন পেয়ে গেলাম আমরা, বাই হবে, ওকে ফাইন। আচ্ছা, বাই হবে। হ্যাঁ, কিছু ভাই বোন মানে 5% ভাই বোন বলতেছেন ফর হবে। উইথের পক্ষে আপাতত কেউ নাই, কিন্তু দুঃখজনক হলো এটা সত্য যে প্রিয় ভাই বোন আমার, আপনারা যদিও 90% স্টুডেন্ট বলতেছেন যে অফ হবে অফ হবে অফ হবে, কেন অফ হবে এটা আমি ভালো করেই জানি, কারণ আপনারা এটা পড়ছেন যে দা, এই প্রশ্নটা আপনারা সবাই পড়ছেন, দা ম্যান, আমি একটু লিখে দেখাই ফ্রেশ জায়গায় তাহলে বুঝতে সুবিধা হবে। দা ম্যান, ওকে, এই প্রশ্নটা আপনারা সবাই পড়ছেন, দা ম্যান ইজ tired of walking, the man is tired of walking। লোকটা হাঁটতে হাঁটতে ক্লান্ত, লোকটা হাঁটতে হাঁটতে হাঁটতে, মানে এই বাক্যের অর্থ হচ্ছে লোকটা হাঁটতে হাঁটতে কি ভাইয়া, ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে, লোকটা হাঁটতে হাঁটতে ক্লান্ত। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা হচ্ছে ভাই একটা প্রিপোজিশন, আর আমরা জানি প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়, প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়। তো প্রিপোজিশনের পরে যদি ভুল করে ভার্ব চলে আসে, যেমন ধরেন এটা কিন্তু মূলত ছিল ওয়াক, এই ভার্ব চলে আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে হারে নাউন বানাইতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে প্রিপোজিশন অফ। এই অফের পরে কি হয়েছে ভাইয়া, এখানে নাউন হয়েছে, কি হয়েছে, নাউন হয়েছে। ওকে, ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে যখন বলা হচ্ছে দা ম্যান ইজ টায়ার্ড অফ ওয়াকিং, লোকটা হাঁটতে হাঁটতে ক্লান্ত, অর্থাৎ যখন টায়ার্ডের পরে অফ হয় তখন সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়। একটু মনোযোগ প্লিজ, যখন টায়ার্ডের পরে অফ হবে তখন সাধারণত ভার্বের সাথে আইএনজি হবে, আইএনজি হবে, আইএনজি হবে, আইএনজি হবে, আইএনজি হবে, আইএনজি হবে। আমি আবার বলছি, যখন টায়ার্ডের পরে অফ প্রিপোজিশনটা আমরা নিব, এরপরে সাধারণত ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু দুঃখজনক হলো এটা সত্য কথা যে এখানে আপনারা বেশিরভাগ ভাই বোন বলতেছেন স্যার অফ হবে অফ হবে অফ হবে, কিন্তু এখানে তো ভার্বের সাথে আইএনজি নাই প্রিয় ভাই বোন আমার, এখানে তো ভার্বের সাথে আইএনজি নাই রে পাগলা। বুঝছেন খেলা কোন জায়গায়? দেখেন সেম প্রশ্ন, দেখতে কিন্তু মনে হচ্ছে একেবারে মানে প্রশ্নটা সেম, আনসারটা মনে হচ্ছে সেম, এবং বেশিরভাগ স্টুডেন্ট কি বলবো, মানে 99% স্টুডেন্ট বলতেছেন যে স্যার অফ হবে। কিন্তু দুঃখজনক হলো এটা সত্য কথা যে এখানে অফ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, বরং অফটা আমরা সবার আগে কাটবো, অফটা সবার আগে কাটবো। কেন? কারণ অফ হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপর একটা ভার্বের সাথে আইএনজি থাকা লাগে, সাধারণত আর কি, সাধারণত। কিন্তু এখানে তো ভার্বের সাথে আইএনজি নাই। তার মানে এখানে বলা হচ্ছে দেখেন লোকটা মানে প্রেসার বাই মানে পথিক, ক্লান্ত, এখানেও বোঝানো হচ্ছে ক্লান্ত, কিন্তু দেখেন লোকটা কিন্তু হাঁটতে, মানে এখানে এটা বোঝানো হচ্ছে না যে হাঁটতে হাঁটতে ক্লান্ত, বরং এখানে এটা বোঝানো হচ্ছে লোকটা দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত, লোকটা দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত। এই বাক্যের অর্থ হচ্ছে, খেয়াল করে দেখেন, লোকটা, মনোযোগ প্লিজ, লোকটা বা লোকটি দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত, খুব মনোযোগ প্লিজ, ক্লান্ত, লোকটা দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত। অথবা আমরা চাইলে এটাকে একটু ঘুরায় বলতে পারি, একটু মনের মাধুরী মিশা সাজায় বলতে পারি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লোকটা দীর্ঘ পথ হাঁটার দ্বারা ক্লান্ত, হাঁটার দ্বারা, লোকটা দীর্ঘ পথ হাঁটার দ্বারা ক্লান্ত, লোকটা দীর্ঘ পথ হাঁটার দ্বারা
ক্লান্ত। তাহলে আমরা জানি দ্বারা বুঝাইতে কি যেন হয়, বাই হয়। কি হয়? বাই হয়। লোকটা হাঁটার দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত, এই বাক্যের অর্থ হচ্ছে লোকটা দীর্ঘ পথ, মানে বাই দ্য লং ওয়াক, দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত। অথবা আমরা চাইলে বলতে পারি লোকটা দীর্ঘ পথ হাঁটার দ্বারা ক্লান্ত, আর দ্বারা বুঝাইতে সাধারণত বাই হয়। এবার বলেন বুঝছেন কিনা প্লিজ। তার মানে এখানে আনসার হবে বাই। যদিও এই প্রশ্নটা পরীক্ষা আসলে আমার সাথে রাগ করবেন না, সত্যি করে মন থেকে বলেন আপনারা সবাই আনসার করতেন না অফ? আনসার করতেন কি? অলরেডি করছেন তো, অলরেডি আপনারা সবাই কিন্তু আনসার করেছেন যে স্যার অফ হবে। কিন্তু দুঃখজনক হলো এটা সত্য কথা যে এই প্রশ্ন আনসার অফ হবে না। যদিও সারা জীবন পড়ে এসেছি টায়ার্ডের পর অফ হয়, কিন্তু এখানে দেখলাম অফ হবে না। এই জন্য আমি শুরুতে বলেছিলাম যে আমি সেই সমস্ত প্রশ্নগুলি আসলে আলোচনা করার চেষ্টা করি যেগুলি কনফিউজিং, বিভ্রান্তিকর, বিভিন্ন জায়গায় উল্টোপাল্টা আনসার দেওয়া আছে, উল্টোপাল্টা ব্যাখ্যা দেওয়া আছে, এবং যে সমস্ত প্রশ্নগুলো কি বলবো মানে যেগুলো বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, আজকে এই প্রশ্নটাই যদি কোনো একটা পরীক্ষা চলে আসতো, আপনার বিসিএস পরীক্ষা বা প্রাইমারি বা নিবন্ধন, হয়তো ভুল করতেন। কিন্তু আজকে এই যে ক্লাসটা করলেন, আল্লাহ চাইন তো ইনশাআল্লাহ আজকের ক্লাসের পর যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আর কি কোনোদিন ভুল হবে? কোনোদিন আশা করি ভুল হবে না। কারণ আমরা ক্লিয়ার ডিফারেন্সটা বুঝে গেছি আলহামদুলিল্লাহ, যে অফ থাকলে ভার্বের সাথে সাধারণত আইএনজি হয়। টায়ার্ড অফ ওয়াকিং, হাঁটতে হাঁটতে ক্লান্ত। টায়ার্ড অফ রাইটিং, লিখতে লিখতে ক্লান্ত। টায়ার্ড অফ কি বলবো স্কলিং, বকা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। টায়ার্ড অফ রিডিং, পড়তে পড়তে ক্লান্ত। আমি এখন মা, পড়তে পড়তে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ রিডিং, আমি পড়তে পড়তে ক্লান্ত। হইতেই পারে, কিন্তু যখন ভার্বের সাথে আইএনজি থাকবে না সেক্ষেত্রে কিন্তু আর মানে ওই অফটা দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে যদি এরকম থাকে দ্য লং ওয়ার্ক বাই হবে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা? এই জন্য শুরুতেই বলছিলাম যে আজকের ক্লাস সবার জন্য। বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 গ্রেড, ইউনিভার্সিটি, মেডিকেল, নার্সিং, জিমেট, জিআরই, স্যাট, 12 ইউনিভার্সিটি, মানে কি বলবো মানে একদম সবার জন্য, একদম সবার জন্য, একদম সবার জন্য। এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই আমার সাথে রাগ করবেন না, আমি সত্যি দুঃখিত বারবার বলার জন্য। শেয়ার করে দেন, সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, পরের প্রশ্নটা দেখেন। চুজ দ্য কারেক্ট আনসার, হাউ লং ডিড ইউ ওয়েট, মানে তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে। এই বাক্যের অর্থ হচ্ছে ভাইয়া তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে, তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে। দেখি এটা কে পারে, কতক্ষণ অপেক্ষা করেছিল, অপেক্ষা করেছিলেন, অপেক্ষা করেছিলে, তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে। 99% স্টুডেন্ট, শুরুতে বললাম না, একটু পরেই বলি। দেখি দ্রুত দ্রুত, আমার সাথে রাগ করবেন না, আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করবেন। কি বলবো, আল্লাহ চান তো অনেক ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, কারণ সেই সমস্ত প্রশ্নগুলি রাখা হয়েছে। আমার সাথে রাগ করি না, আমি কিন্তু বারবার বলতেছি গুরুত্ব বোঝানোর জন্য। এরপরে যদি কেউ বুঝতে না পারেন, এটা নিচকি তার কপাল। ভাই একটু দ্রুত বলেন না, এটা কি হবে? হাউ লং ডিড ইউ ওয়েট? এই সবাই 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 চেষ্টা করি, সবাই চেষ্টা করি। গুড গুড গুড। এই তো স্যার আনসার বি হবে, স্যার আনসার এ হবে, আনসার সি হবে। দ্রুত। আচ্ছা, টিল হি কেম। আচ্ছা, অনেকে বলতেছেন টিল হি কেম, পেলাম। আচ্ছা পেলাম, টিল হি কেম পেলাম। আচ্ছা, অনেকে বলতেছেন সি হবে। গুড, সি হবে, সি পেলাম, আনসার সি পেলাম। অনেকে বলতেছে স্যার ওয়ান হবে আনসার। গুড, ওয়ান পেলাম। দ্রুত সবাই 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 চেষ্টা করেন। আচ্ছা, টিল হি কেম মানে বি, বি হবে। দ্রুত। আচ্ছা, সি হবে, বি হবে, আচ্ছা এ হবে, সি হবে, বি হবে, এ হবে। অনেকে একজন পেয়ে গেছে ডি হবে, একজন পেয়ে গেছে ডি হবে। তাহলে সোনামণিরা খেয়াল করে দেখেন, এই একটা প্রশ্নের আনসার কি 4টা হয়? আপনারা কেউ বলতেছেন এ, কেউ বি, কেউ সি, কেউ ই। তো একটা প্রশ্ন তার 4টা উত্তর হইতে পারে। উত্তর হবে কয়টা? একটা। হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার আছে, খেয়াল করে দেখেন। এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। মানে হ্যাঁ, এই প্রশ্নটাতে আসলে 3টাই শুদ্ধ। তবে এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে ভাইয়া, এই যে টিল সাধারণত ইনফর্মাল ইংলিশে ব্যবহৃত হয়। ইনফর্মাল, ফর্মাল। ওকে ফাইন। তাহলে এখানেও টিল আছে, তাহলে টিল ব্যবহৃত হয় কোথায় ভাইয়া? ইনফর্মাল, ইনফর্মাল। ওকে ফাইন। ইনফর্মাল ইংলিশ বলতে বোঝায় আসলে মানে কথ্য ভাষা, স্পোকেন। স্পোকেনে আপনি যেটা বলেন সেটাই শুদ্ধ। কিন্তু রিটেন ইংলিশ মানে আপনি যদি কোনো কিছু লিখতে যান, কোনো আর্টিকেল লিখতে যান, যে কোনো কিছু লিখতে যান, লিখাটাকে বলা হয় আসলে ফর্মাল ইংলিশ অথবা আনুষ্ঠানিক, অথবা যেটা সর্বজন স্বীকৃত। এই ফর্মাল ইংলিশে কিন্তু আসলে এই টিলটা ব্যবহৃত হয় না। ফর্মাল ইংলিশে আসলে আনটিল ব্যবহৃত হয়। এক্স্যাক্টলি। তাহলে ফর্মাল ইংলিশে কি ব্যবহৃত হবে? আনটিল। ফর্মাল ইংলিশে কি ব্যবহৃত হবে? আনটিল। তাহলে খেয়াল করে দেখেন, যদিও প্রথমত সিস্টেমেটিক্যালি চিন্তা করলে 3টাই শুদ্ধ, কারণ টিলও বলা যায়, কোনো সমস্যা নেই। কারণ কোন একটা মানে কোন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরকম বোঝানোর জন্য, কোন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে এরকম বোঝাইতে টিল ব্যবহৃত হয়। তুমি না আসা পর্যন্ত, তুমি না যাওয়া পর্যন্ত, তুমি না দেখা পর্যন্ত, আমি এখানে না আসা পর্যন্ত, বা তুমি এখানে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো, এরকম কিছু বোঝানোর জন্য টিল আনটিল 2টাই ব্যবহৃত হইতে পারে। তবে টিল হচ্ছে ভাই ইনফর্মাল আর আনটিল হচ্ছে ভাই ফর্মাল। তো এই জন্য আপনি চাইলেও টিল পরীক্ষা আনসার করতে পারবেন না, চাইলেও আপনি টিল আনসার করতে পারবেন না। আপনাকে অবশ্যই আনসার নিতে হবে, আনটিল নিতে হবে, আনটিল নিতে হবে, আনটিল নিতে হবে, কারণ আনটিল হচ্ছে ফর্মাল। তো এখন বলেন ক্লিয়ার? ক্লিয়ার? এখনো যারা শেয়ার করেন নাই প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, এবং অবশ্যই বন্ধুদেরকে জানাই দেন আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটির কথা, এবং সবাই রিঅ্যাকশন ইউজ করেন।
ফেসবুকে কেউ পোস্ট করলাম না, লাভ রিয়েক্ট লাইক দিয়ে দিই না, এরকম লাভ রিয়েক্ট লাইক দিয়ে যেমন চাই দেন, কিছু রিঅ্যাকশন ইউজ করেন, ক্লাসে লাভ রিয়েক্ট দেন বা লাইক রিয়েক্ট দেন প্রিয় ভাই বোন আমার। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, বলেন জীবনে ভুল হবে। তাহলে আজকে আমরা 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 এটার উত্তর হয়তো জানতাম যে আনটিল হবে বা টিল হবে, কিন্তু হয়তো ব্যাখ্যাটা জানতাম না, কিন্তু আজকে আমরা ব্যাখ্যাটা জেনে গেলাম। তাহলে ফর্মাল মানে হচ্ছে যেটা সর্বজন স্বীকৃত এবং রিটেন ইংলিশ। ইনফর্মাল মানে হচ্ছে স্পোকেন ইংলিশ। স্পোকেনে বা কথা বলার ক্ষেত্রে আপনি যদি মানুষকে বুঝাইতে পারেন এটাই শুদ্ধ। স্পোকেনে গ্রামারটা বেশি জরুরি না, আপনি যেভাবে বুঝাইতে পারেন, একজনকে যদি মনের কথা বুঝাইতে পারেন ইটস ফাইন, এটাই শুদ্ধ, ঠিক আছে। কিন্তু আপনি যখন ফর্মাল ইংলিশ মানে হচ্ছে আপনি যখন লিখবেন, কোনো কিছু লিখতে যাবেন, লিখে কাউকে কোনো কিছু দিবেন, সেটা হোক চিঠি হোক, রিপোর্ট হোক, সামথিং এলস, তো সেক্ষেত্রে আপনাকে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা শতভাগ মেনটেন করতে হবে। তো ফর্মাল মানে লিখিত রূপটা ইংরেজি সাধারণত, আর ইনফর্মাল মানে মুখে মুখে যেটা প্রচলিত বা চলে আর কি। ভাই ক্লিয়ার, ভাই ক্লিয়ার 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 ক্লিয়ার, এই তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ভাই বুঝলে বলবেন যে ভাই বুঝছি আলহামদুলিল্লাহ, আর না বুঝলে বলবেন যে ভাই বুঝি নাই। ক্লিয়ার, ওকে ক্লিয়ার আলহামদুলিল্লাহ। পরেরটা দেখেন ভাইয়া, পরের প্রশ্ন। বাই বাই ঠাই ঠাই শতবার আসা প্রশ্ন লিখে দিচ্ছি আমি, এবং মোটামুটি কি বলবো মানে 95% জায়গায় উত্তর ভুল দেওয়া আছে, উত্তর ভুল দেওয়া আছে। তাহলে 95% জায়গায় এটার উত্তর কি দেওয়া আছে বলেন তো ভাইয়া? ভুল দেওয়া আছে। দেখি আপনারা পারেন নাকি দেখেন তো। 95% জায়গায় এটার উত্তর ভুল দেওয়া আছে, দেখি দ্রুত দ্রুত দ্রুত। 95% জায়গায় এটার উত্তর ভুল দেওয়া আছে, 95% জায়গায় এটার উত্তর ভুল দেওয়া আছে, দেখি আপনারা পারেন নাকি। দ্রুত, ক্লিয়ার। আচ্ছা, ব্রাদার হ্যাভ পার্টেড, এই তো পেয়ে গেছি, গুড। ব্রাদার্স হ্যাভ পার্টেড, ব্রাদার্স হ্যাভ পার্টেড, ওকে একজন পেয়ে গেলাম ডি। তারপরে সবাই চেষ্টা করেন, আচ্ছা একজন পেয়ে গেছি সি। আচ্ছা, তারপরে সবাই ট্রাই করেন, সবাই 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 চেষ্টা করেন ইনশাআল্লাহ। তারপর বাই ব্যাখ্যা সব বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ দ্রুত, সি হবে, সবাই সি হবে, সি হবে, একটু দ্রুত দ্রুত দ্রুত, সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ। গুড, এই তো সি হবে, ডি হবে, সি হবে, ডি হবে। আচ্ছা, বেশিরভাগ ভাই বোন সি ডি এর মধ্যে সীমাবদ্ধ, সি হবে অথবা ডি হবে, সি হবে অথবা ডি হবে। তো এটার আসলে আমাদের তো আসলে দোষ নাই, দোষটা হচ্ছে আসলে কি বলবো, যেখানে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সেই জায়গাটার হচ্ছে দোষ। সো যেই সোর্স থেকে আপনারা এটা পড়েছেন সেই সোর্সের মধ্যে আসলে আনসার দেওয়া এইটা। আমি জানি না আপনারা কোথা থেকে পড়েছেন, এই জন্যই কিন্তু আপনারা এটা আনসার করতেছেন। কিন্তু আনফরচুনেটলি দুঃখজনক হলেও সত্য কথা যে এটা সবার আগে ভুল, এটা সবার আগে ভুল, এটা সবার আগে ভুল, এটা সবার আগে ভুল, এটা সবার আগে কি ভাইয়া ভুল। এগুলো হচ্ছে ভাইয়া প্রবাদ প্রবচন, প্রবাদ প্রবচন, প্রবাদ প্রবচন। তো প্রবাদ প্রবচন কিন্তু গ্রামাটিক্যাল কোনো নিয়ম মানে না, এগুলো হচ্ছে ফিক্সড, অর্থাৎ যেটার সাথে যেটা আসছে সেটাই হবে আনসার। নিজের বুদ্ধি দিয়ে মানে কি বলবো, টেকনিক্স দিয়ে নিজের মতো করে কোনো কিছু বানাইতে পারবেন না, এটা হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, সো বাই বাই ঠাই ঠাই, এইটার শুদ্ধ ইংরেজি হচ্ছে ভাইয়া ব্রাদার্স উইল পার্ট, ব্রাদার্স উইল পার্ট, ব্রাদার্স উইল পার্ট। কষ্ট করে একটু যদি কমেন্টে লিখে দেন, বিশ্বাস করেন আজীবন কোনোদিন আর ভুলবেন না ইনশাআল্লাহ, আজীবন কোনোদিন ভুলবেন না। আপনি দেখেন যত বই দেখবেন আপনার আশেপাশে, হয়তো বেশিরভাগ বইতে এটার হয়তো ভুল আনসার দেওয়া, আপনি একটু চোখ কান খুললেই হয়তো দেখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকে কিন্তু আমরা জানিয়ে দিলাম, হ্যাঁ একমাত্র মাস্টার ইংলিশ বইতে এই প্রশ্নটা সঠিক উত্তর দেওয়া রয়েছে আলহামদুলিল্লাহ। ইভেন মাস্টার কি বলে জাহাঙ্গীর আলম স্যারের পেজেও এই জিনিসগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। আল্লাহ পাক স্যারকে নেখাত দান করে সুস্থ রাখেন এবং মৃত্যু পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের খেদমত করার তৌফিক দান করেন। ভাই বলেন ক্লিয়ার কিনা? একটু কষ্ট করে সবাই কমেন্টে লিখবো, আমার সাথে রাগ করবেন না, লিখলে মনে থাকে, লিখলে মনে থাকে। সবাই একটু কষ্ট করে লিখে দিন, এটা নিবন্ধনে অনেকবার আসছে, নিবন্ধনে অনেকবার আসছে, 10টা 20 গ্রেডে, 10টা 20 গ্রেডে পরীক্ষা আসছে। তো এই প্রশ্নগুলো বারবার আসে, প্রচুর আসে, কেন? ওই যে কনফিউজিং, বেশিরভাগ জায়গায় উল্টো পাল্টা আনসার দেওয়া, সবাই ধুমায় এটা আনসার করে, কিন্তু এটা আনসার হবে না। তার মানে একদম নিখুঁত এবং শুদ্ধ আনসার কি জেনে গেলাম আমরা? ব্রাদার্স উইল পার্ট, ব্রাদার্স উইল পার্ট, ব্রাদার্স উইল পার্ট। ভাই ভাই ঠাই ঠাই, ভাই ভাই ঠাই ঠাই, ভাই ভাই ঠাই ঠাই। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, সে আমার আপন ভাই, সে আমার আপন ভাই। এটাও কি বলবো মানে একেবারে কি বলবো মানে একদম কি বলবো 99% জায়গায় ধরেন এটাও ভুল, এটার উত্তরও ভুল দেওয়া আছে, এটার উত্তরও কি আছে বলেন তো ভাই? ভুল আছে, এটার উত্তরও ভুল আছে, এটার উত্তর ভুল আছে। দেখেন তো আপনারা পারেন নাকি? 99% জায়গায় এটার উত্তর ভুল আছে। আমি আগে বলেছি আজকে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে বলতে আমি বেসিক্যালি সবসময় চেষ্টা করি যে সমস্ত প্রশ্নগুলি খুব বেশি কনফিউজিং এবং যেগুলি বারবার আসে এবং আবার আসবে। এটা দেখবেন অনেকবার আসছে, নিবন্ধনে আসছে, ইয়েতে আসছে, আবার চলে আসবে ইনশাআল্লাহ, আবার চলে আসবে। দ্রুত দ্রুত, কি হবে কি হবে, কে পারে এটা, কে পারে দেখি। হি ইজ মাই, আচ্ছা সে আমার আপন ভাই, হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই স্টেপ ব্রাদার। স্টেপ ব্রাদার মানে তো বুঝাই লাইছেন আপনারা, সৎ ভাই, এটা তো হইতেই পারে না। আচ্ছা, হি ইজ মাই ব্রাদার, ওকে ওকে পেয়ে গেলাম, হি ইজ মাই ব্রাদার। আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর আনসার হচ্ছে হি ইজ মাই ব্রাদার। ওকে দ্রুত সবাই সবাই চেষ্টা করি প্রিয় ভাই বোন আমার। তারপর ভাই ব্যাখ্যা সব বলে দেবো ইনশাআল্লাহ। হি ইজ মাই ব্রাদার, ওকে হি ইজ মাই এল্ডার ব্রাদার, এটা হইতে পারে না, কারণ এল্ডার ব্রাদার মানে হচ্ছে বড় ভাই। তবে এখানে একটা ঝামেলা আছে, এল্ডার এবং ওল্ডারের মধ্যে একটা পার্থক্য আছে। যদি বলা হয় ওল্ডার, খেয়াল করে দেখেন, এই যে ওল্ডার,
ওল্ডার আর এল্ডার। তো নিজের আপন যদি মানে হচ্ছে যদি আপনার আপন বড় ভাই হয় সেক্ষেত্রে হবে এল্ডার, আপন বড় ভাই। আপন বড় একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, সারা জীবন কাজে লাগবে। আপনি যদি কখনো মন চায় তাহলে কিন্তু আপনি কাউকে বলতে পারবেন, হ্যাঁ, যে তিনি আমার আপন বড় ভাই। এটা বোঝানোর জন্য বলতে হবে হি ইজ মাই এল্ডার ব্রাদার, মানে তিনি আমার আপন বড় ভাই, রক্তের, একই মায়ের পেটের সহোদর। হ্যাঁ, কিন্তু এমনি ধরেন আপনার চাচতো খালাতো মামাতো এমনি ধরেন ভার্সিটির ভাই, কিন্তু আপনার আপন ভাই না, আপনার আপন ভাই না, সেক্ষেত্রে হবে ওল্ডার, ওল্ডার ব্রাদার। ওল্ডার ব্রাদার, ওল্ডার ব্রাদার মানে হচ্ছে বড় ভাই। ওল্ডার ব্রাদার মানে বড় ভাই। বলেন তো বড় ভাই কোথায় থাকে? হ্যাঁ, বড় ভাই কিন্তু অনেক জায়গায় থাকে, ভার্সিটিতে বড় ভাই থাকে, কলেজে বড় ভাই থাকে। ওই বেটা আমি তোর বড় ভাই, ওই বেটা, তাই না? অনেক সময় বড় ভাইরা র্যাক দেয় না ভার্সিটিতে? আচ্ছা যাই হোক, তাহলে ওনারা হচ্ছে বড় ভাই যারা আসলে ভার্সিটিতে র্যাক ট্যাক দেয়, অথবা সব বড় ভাই তো এক না, অনেক বড় ভাইরা কিন্তু আবার অনেক হেল্পও করে। হ্যাঁ, তো যাই হোক, নিজের আপন মায়ের পেটের ভাই হইলে মানে বড় ভাই হইলে এল্ডার ব্রাদার, আর আপনার মায়ের পেটের আপন ভাই না, রক্তের কোনো ব্লাড কানেকশন নাই, সেক্ষেত্রে ধরেন আপনার বয়সও বড়, এমন বোঝানোর জন্য আসলে বেসিক্যালি ওল্ডার ব্রাদার ব্যবহৃত হয়। ভাই এই দুইটা ক্লিয়ার কিনা একটু বলেন, ক্লিয়ার হইলে কমেন্টে কে লিখেন যে ভাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই আর 10 জন হলে 800 হয়ে যাবে, আজকে একটু রেকর্ড করে দেন আর একটু শেয়ার করে দেন, 800 হয়ে যাবে ইনশাআল্লাহ। 790 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, গুড। এই তো গুড, সবাই সবাই সবাই, এই তো গুড, এটা জোরালো বুঝায়, ওকে, এটা জোরালো বুঝায়, ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে এটা হচ্ছে ভাইয়া এটা বুঝলাম আমরা আলহামদুলিল্লাহ, এটা এটা ক্লিয়ার, তাহলে এটা আনসার হইতে পারে না, ওকে ফাইন। সৎ স্টেপ মানে তো সৎ ভাই, এটাও আনসার হইতে পারে না, এটাও কাটা। হি ইজ মাই ও মাই ব্রাদার এবং হি ইজ মাই ওন ব্রাদার, এই দুইটার যে কোনো একটা হবে। তবে বেশিরভাগ বইতে বা 99% বইতে আনসার দেওয়া হচ্ছে ভাইয়া এ। আনসার কি দেওয়া ভাইয়া? এ। আনসার কি দেওয়া ভাইয়া? এ। আনসার কি দেওয়া? এ। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা এই যে এখানে আনসার এ হবে না, এ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। তার মানে প্রিয় ভাই বোন আমার, এখানে আনসার হবে ডি। এখানে ওন শব্দটা আসলে ফোর্স অর্থে ব্যবহৃত হয় আর কি, যে তিনি আমার আপন ভাই। আপন শব্দটা এই জন্যই আসলে বলা হয়, আপন শব্দটা মানেই ফোর্স। আপন শব্দটার মধ্যে একটা ফোর্স আছে, আপনারা যদি বুঝে থাকেন আর কি। আপনারা চাইলেই তো বলতে পারেন সে আমার ভাই, বলাই যায়, কিন্তু আমরা যখন বলি সে আমার আপন ভাই, আমি নিজেই কিন্তু একটু ফোর্স দিচ্ছি, দিচ্ছি কিনা বলেন? সে আমার ভাই, নর্মাল কথা। কিন্তু আমি যদি বলি সে আমার আপন ভাই, তাই না বলেন, তার একটু ফোর্স দিচ্ছি। এই ফোর্স বোঝানোর জন্য আসলে ওন শব্দটা ব্যবহৃত হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। সো আনসার হবে হি ইজ মাই ওন ব্রাদার, হি ইজ মাই কি ব্রাদার? ওন ব্রাদার, হি ইজ মাই কি ব্রাদার? ওন ব্রাদার। আপনার ক্লাস করতে করতে এগুলো মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি আবার বলছি আজকের এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলো অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য শেষ পর্যন্ত ক্লাস করবো। গুড, 826 জন, 826 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটা সুপার ইম্পর্টেন্ট এবং কি বলবো, এই প্রশ্নের উত্তর পারবেন না 99%, একটু চ্যালেঞ্জ দিলাম জান, এই প্রশ্নের উত্তর পারবেন না 99% স্টুডেন্ট, এই উত্তর পারবেন না। দেখেন তো কেউ পারেন নাকি? আমি চ্যালেঞ্জ করছি, আপনারা একটু চ্যালেঞ্জটা ভাঙেন দেখি। আমি বারবার বলছি আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বারবার আসে সেই প্রশ্নগুলো আলোচনা করছি। আমাদের এটা আসছিল 26তম বিসিএস এর প্রশ্ন, 26তম বিসিএস এর প্রশ্নটা কে পারে দেখি, দ্রুত দ্রুত, কে পারে কে পারে কে পারে, এইটা কে পারে দেখি দ্রুত, সবাই সবাই চেষ্টা করেন ইনশাআল্লাহ, দেখি সবাই চেষ্টা করেন ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করেন। দেখেন আপনার কি বলবো, জান বের হয়ে যাবে, তবে এই প্রশ্নের আনসার পাওয়াটা কষ্ট হয়ে যাবে। অবশ্য অনেকে হয়তো দেখেই এই প্রশ্নের উত্তর করে ফেলেছেন উইদিন 1 সেকেন্ড, উইদিন 1 সেকেন্ড। হ্যাঁ, অনেকে হয়তো দেখে বুঝে ফেলছে যে তার আনসার কি হবে। হ্যাঁ, যে ভাইয়া এটা তো ট্রেন সময় মতো ছাড়বে, সময় মতো ছাড়া মানে অন টাইম। গুড, এই তো অনেকেই পারে অন টাইম, অন টাইম, এই তো গুড, অনেকেই পারেন। কি রে ভাই, আপনারা তো অনেক স্মার্ট, অনেকেই পারেন অন টাইম, 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 ওকে ফাইন। হ্যাঁ ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, এই অন টাইম এটা হবে, ঠিক আছে ফাইন, কোনো সমস্যা নাই। অন টাইম এটা শুদ্ধ, অন টাইম কি ভাইয়া? শুদ্ধ, অন টাইম শুদ্ধ। কিন্তু প্রিয় ভাই বোন আমার, অন টাইম এবং যদি থাকে টু টাইম, আপনি অন টাইমকে আনসার হিসেবে নিতে পারবেন না। মানে অন টাইমও শুদ্ধ, টু টাইমও শুদ্ধ, তার মানে এর দুইটা শুদ্ধ আছে। কটা শুদ্ধ প্রিয় ভাই বোন আমার? দুইটা শুদ্ধ। যদিও বাংলাদেশের কি বলবো বেশিরভাগ বইগুলোতে কিন্তু সবাই একদম চোখ বন্ধ করে আনসার করছে অন টাইম। টু টাইম বলতে কিছু আছে, এটা কি বলবো, আল্লাহ মাফ করুক, হয়তো অনেকের মানে অনেকের এটা মানে অনেকে এটা হয়তো বোধগম্যও না। টু টাইম বলতে যে কোনো কিছু একটা পৃথিবীতে আছে এটা হয়তো অনেকের জানাও নাই, অথচ টু টাইমটা দুইটারও থাকলে টু টাইম আনসার করতে হবে। মানে অন টাইম এটাও শুদ্ধ, টু টাইম এটাও শুদ্ধ, যদি দুইটা থাকে আপনাকে টু টাইম আনসার করতে হবে। আপনি অন টাইম আনসার করতে পারবেন না, পারবেন না, পারবেন না। কোনো কারণে যদি টু টাইম না থাকে সেক্ষেত্রে অন টাইম আনসার করা যাবে। তাহলে ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ একটা ব্যাপার, যেটা শুরুতেই বলেছিলাম যে আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মজা কারে কয় ব্যাপারটা হচ্ছে, দেখেন এই টু টাইম মানে হচ্ছে
সময়সূচি অনুযায়ী। দূর, টু টাইম মানে হচ্ছে ভাইয়া সময়সূচি অনুযায়ী। খুব মনোযোগ প্লিজ, সময়সূচি অনুযায়ী, সময়সূচি অনুযায়ী। আর অন টাইম মানে হচ্ছে ভাইয়া সময় মতো, সময় মতো, সময় মতো, সময় মতো। এবার খেয়াল করে দেখেন, বাক্যের অর্থটা হচ্ছে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, ট্রেনটা সময় মতো চলে, ট্রেনটা সময় মতো চলে। আর যদি বলা হয় দ্য ট্রেন ইজ রানিং টু টাইম, মানে ট্রেনটা স্কেজুল মেনে চলে, অর্থাৎ ট্রেনটা সময়সূচি অনুযায়ী চলে। অর্থাৎ যেই সময়সূচি যখন দেওয়া, সকালের ট্রেন 6টায় দেওয়া 6টায় চলে, বিকালের ট্রেন 8টায় দেওয়া 8টায় চলে, রাতের ট্রেন 12টায় দেওয়া 12টায় চলে। এটা মানে এই টু টাইমের মিনিং আর কি, স্কেজুল অনুযায়ী, ঠিক আছে, অ্যাকর্ডিং টু স্কেজুল, মানে শিডিউল আর কি, যেটাকে আমরা বলি। আর অন টাইম মানে হচ্ছে ভাই সময় মতো, 10টায় ছাড়ার কথা 10টায় ছাড়ে, 8টায় ছাড়ার কথা 8টায় ছাড়ে, এরকম কিছু মিন করে। যাই হোক, তাহলে এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। দুইটা থাকলে অবশ্যই আনসার হবে ডি, মানে টু টাইম। যদি কোনো কারণে টু টাইম না থাকে, সেক্ষেত্রে আপনি অন টাইমটা আনসার করতে পারবেন। কিন্তু আমাদের বেশিরভাগ বইগুলোতে এটা তো কি বলবো নাই, বরং সবসময় মানে সারা বছর আপনারা কি পড়ছেন বলেন সত্যি করে, সারা বছর পড়ছেন না? 10 মানে অন টাইম, অন টাইম, অন টাইম পড়ছেন কিনা বলেন প্রিয় ভাই বোন আমার, বলেন না পড়ছেন কিনা? দুইটা জব পেয়েছি এখন সচিবালয়, 1 বছর আগে কোর্স করেছিলাম জব মেডিসিনের, উদ্বোধনের সময় আলহামদুলিল্লাহ 2টা জব পেয়েছি এখন সচিবালয়ে। এই এটা একটু প্রিন্ট করে দাও কমেন্টটা, অনেক সুন্দর একটা কমেন্ট, মাশাআল্লাহ। সচিবালয়ে 2টা জব হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, আপনারা লিখলে মনে থাকবে, আমার সাথে রাগ করবেন না প্লিজ। লিখে রাখেন অন টাইমও শুদ্ধ, টু টাইমও শুদ্ধ, এইটুকু শুধু লিখেন প্লিজ। অন টাইমও শুদ্ধ, টু টাইমও শুদ্ধ, শুধু এইটুকু লিখেন। লিখলে মনে থাকবে প্রিয় ভাই বোন আমার, লিখলে মনে থাকবে। লিখলে কি থাকবে? মনে থাকবে। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পিসি দাস এবং অ্যাপ্লাইড ইংলিশ গ্রামারে এইটার ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে ইনশাআল্লাহ। প্লিজ ডু নট মেক ড্যাশ হোয়াট এভার ইউ নো অ্যাবাউট মি। প্লিজ, তুমি সব পাবলিক, দূর মানে ভুলে মুখ থেকে শুদ্ধ বের হয়ে গেছে। আমি কিন্তু বলতে চাইনি, সত্যি বিশ্বাস করেন, আমি বলতে চাইনি, ভুলে মুখ দিয়ে শুদ্ধ বের হয়ে গেছে। তার মানে আপনি যখন প্রচুর স্টাডি করবেন, গবেষণা করবেন, মানে ভুলে মুখ থেকে শুদ্ধ বের হয়ে যাবে আর কি ব্যাপারটা। যাই হোক, তাহলে প্লিজ ডু নট মেক ড্যাশ হোয়াট এভার ইউ নো অ্যাবাউট মি। তুমি আমার ব্যাপারে যেটা জানো সেটা সবাইকে জানাই দিও না প্লিজ। তুমি আমার ব্যাপারে যেটা জানো বা যেটা জেনে গেছো, দয়া করে সেটা সবাইকে জানাই দিও না, দয়া করে সেটা সবাইকে কি করো না, জানাই দিও না। বলেন তো কি হবে প্রিয় ভাই বোন আমার, কি হবে? কি হবে? দ্রুত দ্রুত দ্রুত, এটা কি হবে? এই তো সবাই পড়তেছে। গুড, মোহাম্মদ ফাহিম গুড, আনসার করে দিয়েছেন। সবুজ ভাইয়া আনসার করে দিয়েছেন। আব্দুল্লাহ ভাইয়া, সোনিয়া খানম, সোনি, আমি নাম পড়তেছি দ্রুত। সময় মতো মানে অন টাইম, সময়সূচি মানে হচ্ছে টু টাইম, থ্যাংক ইউ সো মাচ। আবু খয়ের, অসাধারণ কাজ, থ্যাংক ইউ সো মাচ। সেতু সরকার আনসার করে দিয়েছেন। মারিয়া মিতানুর আমাদের সাথে আরো যুক্ত হয়ে গেছেন। ইভানা মৌনি, ওকে গুড। মমিনুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। তার মানে খেয়াল করে দেখেন, মেক পাবলিক, এক্স্যাক্টলি, মেক পাবলিক। মেক পাবলিক মানে হচ্ছে ভাইয়া প্রকাশ করে দেওয়া, প্রকাশ করে দেওয়া। মেক পাবলিক মানে কি করা? প্রকাশ করে দেওয়া। মেক পাবলিক মানে হচ্ছে ভাইয়া প্রকাশ করে দেওয়া। তাহলে প্লিজ ডু নট মেক পাবলিক, দয়া করে প্রকাশ করো না। হোয়াট এভার ইউ নো অ্যাবাউট মি, তুমি আমার ব্যাপারে যেটা জানো, মেহরবানি করে সেটা সবাইকে বলে দিও না প্লিজ, গোপন রেখো, প্লিজ গোপন রেখো, প্লিজ গোপন রেখো। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা এই যে সবসময় সেই মানুষটা গোপন রাখতে পারে না যাকে আপনি সবসময় বিশ্বাস করেছিলেন বা ভরসা করেছিলেন। আর সেই মানুষটা গোপন রাখতে পারে না বলেই একটা সময় আপনি কি বলবো, বেইজ্জতির শিকার হন। যাই হোক, এজন্য বিশ্বাস করা ভালো, খুব বেশি বিশ্বাস করা ভালো না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। এই জন্য বিশ্বাস করা ভালো, কিন্তু খুব সেন্সিটিভ জায়গাগুলোতে কাউকে বিশ্বাস না করা উচিত। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। ওকে ফাইন, তাহলে আনসার হবে কি ভাইয়া? পাবলিক। আনসার হবে কি ভাইয়া? পাবলিক। ওকে ফাইন। পরের প্রশ্ন, আই উড রেদার দ্যাট মাই ডটার ড্যাশ ইংলিশ ফ্লুয়েন্টলি। এই বাক্যের অর্থ হচ্ছে অনেকটা এরকম যে আমি বরং চাই আমার মেয়েটা সাবলীল ভাবে, ফ্লুয়েন্টলি মানে সাবলীল ভাবে আর কি, সাবলীল ভাবে ইংরেজি বলতে পারে, ইংরেজি বলতে পারে। আমি বরং চাই আমার মেয়েটা সাবলীল ভাবে ইংরেজি বলতে পারে। আমি বরং চাই আমার মেয়েটা সাবলীল ভাবে ইংরেজি বলতে পারে। এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার প্রিয় ভাই বোন আমার, গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যখনই দেখবেন উড রেদার আছে, এই উড রেদারের পরে দুইটা ব্যাপার ঘটে। একটা হচ্ছে উড রেদারের পরে, আমি একটু লিখে দেখাই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। উড রেদার, আমি এখানে একটা বাক্য লিখলাম, আই উড রেদার ডাই দেন ব্যাগ। ব্যাগ মানে ভিক্ষা করা, ডাই মানে মরে যাওয়া, ব্যাগ মানে ভিক্ষা করা। তার মানে আই উড রেদার ডাই, আমি বরং মরে যাব, দেন ব্যাগ, তো ভিক্ষা করবো না। এটা একটা এক্সপ্রেশন, এবং এটার অর্থ হচ্ছে এরকম, আমি বরং মরবো, বা আমি বরং সামথিং এলস,
অন্য কোনো একটা কাজ করবো না, আমি বরং মরবো তবু ভিক্ষা করবো না। আই উড রাদার ডাই, আমি বরং মরবো দেন ম্যারি ইউ, তবু তোমার মতো ছেলেকে বিয়ে করবো না। হয় না অনেক সময় এরকম আর কি ব্যাপারটা। তো এই হচ্ছে ব্যাপার। সো উড রাদারের পরে ব্যাপারটা হচ্ছে যে শুধু যদি উড রাদার থাকে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয় এবং এরপরে দেন হয়, দেনের পরে আবার বেস ফর্ম হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে বেস ফর্ম দেন বেস ফর্ম, বেস ফর্ম দেন বেস ফর্ম। কিন্তু প্রিয় ভাই বোন আমার, উড রাদারের পরে যদি দ্যাট থাকে, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন এই যে উড রাদার দ্যাট আছে, উড রাদার কি আছে ভাইয়া? দ্যাট আছে। তো উড রাদার দ্যাট থাকলে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভি2, 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 সাবজেক্ট প্লাস ভি2। তাহলে আই উড রাদার দ্যাট মাই ডটার স্পোক ইংলিশ ফ্লুয়েন্টলি। তার মানে আনসার হবে সি। আনসার হবে কি ভাইয়া? সি। আনসার হবে কি ভাইয়া? সি। আনসার কি হবে? সি। আনসার কি হবে ভাইয়া? সি। কিন্তু এটাও কিন্তু আমরা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করছে কিনা বলেন? এই জন্য বলি যে ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু শেখার আছে। এখনো পর্যন্ত যারা আমরা হচ্ছে কি বলে শেয়ার করি নাই, শেয়ার করে দিব এবং অবশ্যই ক্লাসটাতে রিঅ্যাকশন ইউজ করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ফাইন। পরের প্রশ্ন, ইটস নো লঙ্গার টু গেট বাই ড্যাশ আ ডলার আ ডে, অর্থাৎ এখন আর $1 এটা পাওয়া যায় না। হয় না অনেক সময় বলি না আমরা, যেমন ধরেন কথার কথা, $1 দিয়ে আমরা আগে কিন্তু অনেক কিছু কিনতে পারতাম, এখন কি $1 দিয়ে আমরা কোনো কিছু কিনতে পারি? সাধারণত কিনতে পারি না, তাই না বলেন? তো আমি কি বললাম, এখন আর আমরা হয়তো বললাম দুঃখ করে বা কষ্ট করে, হ্যাঁ, বা মনে কষ্ট নেই যে এখন আর $1 দিয়ে কোনো কিছু কেনা যায় না। $1 দিয়ে কোনো কিছু কি করা যায় না? কোনো কিছু কেনা যায় না, কোনো কিছু কেনা যায় না, কোনো কিছু কি যায় না প্রিয় ভাই বোন আমার? কেনা যায় না। আমরা এই কথাটা বলি কিনা বলেন? আমরা বলি এটা, তাই না? এখন আর $1 দিয়ে কোনো কিছু কেনা যায় না। তো এই বাক্যটা নেওয়া হয়েছে আমেরিকান একটা কি বলে আর্টিকেল থেকে। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকানরা কি আর বলবে $1? তারা তো টাকা বলবে না, তারা কি বলবে? তারা বলবে ডলার। তারা বলবে কি ভাইয়া? ডলার। অর্থাৎ এখন আর $1 দিয়ে কোনো কিছু পাওয়া যায় না। তো আমরা গরিব হইতে পারি, ফকিন্নি হইতে পারি, $1 দিয়ে কোনো কিছু নাও পাইতে পারি। আরে ভাই $1 মানে তো কি বলবো, বাংলাদেশের 115 টাকা বা 20 টাকা। তো 115 টাকায় হারা নাকি কিছু পায় না, দেখুন না পাইলে তো কিছু করার নাই। আচ্ছা, এখানে আসলে প্রিপারেশন হিসেবে অন হবে। কি হবে ভাইয়া? অন হবে। আমাদের বেশিরভাগ ভাই বোন আনসার করেছেন অ্যাট হবে, অ্যাট হবে, অ্যাট হবে, কিন্তু না, এখানে অন হবে। কি হবে? অন হবে। তাহলে ইট ইজ নো লঙ্গার টু গেট বাই অন, টু গেট বাই অন, টু গেট বাই অন $1 a day, $1 a day। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার? মনে থাকবে? একটু লিখে রাখেন, সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ, সারা জীবন কাজে লাগবে। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, আই কুডন্ট ফাইন্ড আ হোটেল, আমি হোটেল পাইনি, তো কি হয়েছে? এন্ড স্লিপিং অন আ বিচ, সরি বেঞ্চ হবে শব্দটা, BANCH, বেঞ্চ। আচ্ছা, বেঞ্চ হবে। আর স্টেশন, আনসার কি হবে দেখি কে পারে। খুবই ডিফিকাল্ট একটি প্রশ্ন এবং খুবই আনকমন একটি প্রশ্ন, যে প্রশ্নটা হয়তো দেখেন নাই। যারা প্রথমবার এই প্রশ্নটা দেখতে আসেন, আমরা হগলতে কষ্ট করে কমেন্টে কি পি লিখে দিতে পারবেন অমনুরা? আচ্ছা, যারা প্রথমবার এই প্রশ্নটা দেখছেন কষ্ট করে একটু কমেন্টে পি লিখে দেন যে স্যার প্রথমবার দেখলাম এটা, দ্রুত পি পি পি। আমি নিশ্চিত যে এই প্রশ্নটা খুব বেশিরভাগ ভাই বোন দেখেন নাই, হয়তো দেখেছেন অল্প কয়েকজন, কিন্তু খুব বেশিরভাগ ভাই বোন এই প্রশ্নটা দেখেন নাই। অনেকে বলছেন এন্ডেড আপ, ব্লিউ আপ, ক্লিনড আপ, ব্রোক আপ। বলেন ব্রোক আপ। আমি ব্রোক আপ করেছি, স্লিপিং, আমি স্লিপিং এর সাথে কি ব্রেকআপ করা যায়? বলেন। এই তো প্রথমবার, আমাদের অনেক ভাই বোন আছে যারা প্রথমবার এই প্রশ্নটা দেখলেন। যাই হোক, আমরা কথা বলাচ্ছি না, এখানে আসলে মজার ব্যাপার হচ্ছে দেখেন, এন্ড আপ একটা মানে কি বলবো, একটা এক্সপ্রেশন আছে, বা আপনি ফ্রেজিডিয়াম যাই বলেন না কেন, এটা হচ্ছে শেষ পর্যন্ত কোন একটা কাজ, শেষ পর্যন্ত কোনো কাজ চালিয়ে যাওয়া, বা শেষ পর্যন্ত কোনো একটা কাজ করা, শেষ পর্যন্ত কোনো একটা কাজ করা, শেষ পর্যন্ত কোনো একটা কি ভাইয়া? কাজ করা, শেষ পর্যন্ত কোনো একটা কাজ করা, শেষ পর্যন্ত কি একটা কোনো একটা কাজ করা। তাহলে আই কুড নট ফাইন্ড দ্য হোটেল, আমি কোনো হোটেল পাইনি, এন্ড এবং এন্ডেড আপ স্লিপিং, অর্থাৎ আমি শুয়ে পড়লাম বা শুয়ে রইলাম, অন এ বেঞ্চ, বেঞ্চের উপরে, এট দ্য স্টেশন, স্টেশনে। অর্থাৎ আমি একটা হোটেল পাইনি, অথবা আপনি কক্সবাজার গিয়েছেন কোনো হোটেল পাননি, তাই না? কোনো হোটেল পাননি, সেক্ষেত্রে আপনি কি করলেন? স্টেশনে বেঞ্চের উপরে শুয়ে রইলেন শেষ পর্যন্ত। তাহলে এই বাক্যের অর্থ দাঁড়াচ্ছে, আমি কোনো হোটেল পাইনি, শেষ পর্যন্ত স্টেশনে বেঞ্চের উপরে শুয়ে রইলাম, শেষ পর্যন্ত স্টেশনে বেঞ্চের উপরে শুয়ে রইলাম, শেষ পর্যন্ত স্টেশনে বেঞ্চের উপরে শুয়ে রইলাম। আপনি চাইলে এটা দিয়ে অনেক বাক্য বানাইতে পারেন। ডু নট কি বলে ডু নট কি হইতে পারে, রাইড এ বাইক স্পিডি,
জোরে বাইক চালায়ও না, হ্যাঁ, আদারওয়াইজ ইউ উইল বি এন্ডেড আপ ডাই অথবা ডাইং। তাহলে তুমি শেষ পর্যন্ত কি মারা যাবা। তুমি যদি জোরে বাইক চালাও শেষ পর্যন্ত কি যাবা, মারা যাবা। তাহলে শেষ পর্যন্ত কি যাবা, মারা যাবা, এমন কিছু হইতে পারে আর কি। তাহলে যাই হোক, কোন একটা শেষ কাজ শেষ পর্যন্ত করা বা শেষ পর্যন্ত চালিয়ে দেওয়া, সেক্ষেত্রে এন্ডেড আপ শব্দটা ব্যবহৃত হয়। তার মানে আনসার হবে এ। আনসার কি হবে? পরের প্রশ্ন, হি প্রেফার্ড টু ডাই। খুবই জটিল একটা প্রশ্ন। এতদিন আপনারা দেখেছেন সহজ ভার্সন, প্রেফারের সহজ ভার্সন দেখেছেন, কিন্তু এই প্রশ্নটা সহজ না, এটা খুবই জটিল একটা প্রশ্ন, খুবই জটিল প্রশ্ন। দেখেন তো পারেন নাকি প্রিয় ভাই বোন আমার। আমরা শুরুতেই বলেছিলাম খুবই কনফিউজিং, খুবই বিপজ্জনক প্রশ্নগুলো, খুবই বিপজ্জনক প্রশ্নগুলো আমরা আলোচনা করি, খুবই বিপজ্জনক, খুবই কনফিউজিং প্রশ্নগুলো আমরা চেষ্টা করি আলোচনা করার, যাতে কোনোভাবেই পরীক্ষা আপনাকে চাইলেও আটকাতে না পারে। দ্রুত দ্রুত এটা কি হবে দেখি, দ্রুত কি হবে? হি প্রেফার্ড টু ডাই। সারা জীবন যা দেখছেন তার থেকে ভিন্ন এই প্রশ্নের উত্তর হবে। আপনি হয়তো এই প্রশ্নটা কখনো দেখেন নাই আজকের আগে। এই প্রশ্নগুলো কত বেশি ইম্পর্টেন্ট আমি বুঝাইতে পারবো না। আপনারা জানেন না যে দিন যত যাচ্ছে প্রশ্নের প্যাটার্ন তত কঠিন হচ্ছে। বিসিএস এর প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রাইমারি, নিবন্ধন, দশম গ্রেড, ইউনিভার্সিটি, মেডিকেল, নার্সিং, সকল প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে একটু ডিফারেন্ট স্টাইল বা ডিফারেন্ট টেস্ট নিয়ে আসতেছে স্যাররা। তো আপনি যদি আগে থেকেই কথার কথা আল্লাহর রহমতে ধরেন, কথার কথা বিসিএস পরীক্ষা আসতে এখন অনেক দেরি বা প্রাইমারি নিবন্ধন পরীক্ষা আসতে এখনো অনেক সময় আছে, তো আপনি ধরেন আগে থেকেই কি করলেন, হ্যাঁ, আমার সাথে সাথে ক্লাসগুলো করে করে বা নতুন প্রশ্নের সাথে নতুন প্যাটার্নের সাথে পরিচিত হয়ে গেলেন, তখন কিন্তু পরীক্ষা প্রশ্ন আসলে আপনার কাছে মনে হবে পানি পানি। কেন? আরে সাইদুল ভাই এগুলো আমাদের কতবার পড়াইছে, তাই না বলেন? আজকে যে একটা প্রশ্ন সলভ করলাম দুপুরবেলা, দেখছেন 3টার দিকে, এই প্রশ্নগুলো কতবার পড়াইছি। আই উইশ ডট 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 আইওয়ারে কি, মানে এই কত সহজ প্রশ্নগুলো আসছে এবং এগুলো বারবার আসে এবং আবার আসবে, আবার আসবে। ক্লিয়ার? ক্লিয়ার? ভাইয়ের কথা বুঝছেন কিনা? এই জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। rather than be insulted, rather than be insulted, than be insulted, rather than to punish। আচ্ছা, এইখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, দেখেন ভাইয়া, এই দেখেন ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, একটু সহজ করে বুঝাই দিই আপনাদেরকে। এইখানে দেখেন হি প্রেফার্ড, সাধারণত প্রেফারের পরে আমরা জানি প্রেফার, এই সাধারণত প্রেফারের পরে কি হয় বলেন, একটা ভার্ব হয়। যেমন ধরেন আই প্রেফার টি টু কফি, টি টু কফি, কফি, কফি বানানোর দুইটা অ্যাপ, দুইটাই, হ্যাঁ। ধরেন আই প্রেফার টি, আমি অধিকতর পছন্দ করি চা, টু কফি, কফির থেকে। তাহলে এই প্রেফারের পরে কখনো দেন হয় না, সাধারণত দেন হয় না, সাধারণত কি হয় না, মনোযোগ প্লিক, দেন হয় না। আপনি এটাও বলতে পারেন আই প্রেফার ড্যান্সিং, ড্যান্সিং টু কি হইতে পারে, ওয়াকিং হইতেই পারে। কথার কথা, আমার হাঁটার থেকে নাচতে বেশি ভালো লাগে। ও মা, কয় কি, এটা হইতেই পারে। তাহলে আমার হাঁটার থেকে নাচতে বেশি ভালো লাগে। তাহলে প্রেফারের পরে সাধারণত নাউন হবে, তারপর টু হবে, নাউন হবে, অথবা কি হবে, একটা ভার্ব আইএনজি হবে, টু হবে, ভার্ব আইএনজি হবে বা জিরান্ড হবে। কিন্তু এখানে খেয়াল করে দেখেন, প্রেফারের পরে টু দিয়ে দিছে। প্রেফারের পরে কিন্তু এখানে টু হবে না, এখানে আমরা একটা নাউন পাইছি, এখানে একটা ভার্ব পাইছি, এখানে সরাসরি প্রেফারের পরে টু দিয়ে দিচ্ছে। তার মানে এই ব্যাপারটা কি ঝামেলা আছে। ঝামেলাটা কি খেয়াল করে দেখেন, এই যে প্রেফারের পরে যখন টু থাকবে সেক্ষেত্রে রাদার দেন হবে বা রেদার দেন, রেদার দেন। খেয়াল করে দেখেন, আমি আবার বলছি, মনোযোগ প্লিজ। প্রেফারের পরে আমরা জানি সাধারণত দেন হয় না, দেন হয় না, হয় না, হয় না, মানে শুধু দেন হয় না। আপনারা একটু লিখে রাখতে পারেন, প্রেফারের পর, প্রেফারের পর, প্রেফার এর পর শুধু দেন হয় না। একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, শুধু দেন হয় না, 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 শুধু দেন আপনি লিখতে পারবেন না। প্রেফারের পরে কখনোই শুধু দেন হয় না। তাহলে এখানে শুধু দেন আছে মানে কাটা, এখানে শুধু দেন আছে মানে কাটা, শুধু দেন হয় না। প্রেফারের পরে যদি আপনাকে দেন দিতেই হয়, একটা সিস্টেম আছে, সিস্টেমে দিতে পারবেন, কিন্তু শুধু দেন দিতে পারবেন না। এমনিতে প্রেফারের পরে কখনো দেন হয় না, তবে প্রেফারের পরে শুধু দেন হয় না, একটা সিস্টেমে দেন হয়। সেই সিস্টেম হচ্ছে ভাই এই যে রেদার, এরপর আপনি দেন দিতে পারবেন, দেন এই রেদার দেন দিতে পারবেন। শুধু দেন হবে না, তবে কি হবে, রেদার দেন হবে। তাহলে এখানে রেদার দেন আছে, কিন্তু এখানে টু কেন দিলেন, কারণ এটাও কাটা। তাহলে অপশন যদি এও কাটা হয়, যদি সিও কাটা হয়, যদি ডিও কাটা হয়, তাহলে আনসার কি হবে, অটো বি। আনসার কি হবে ভাইয়া, অটো বি। তার মানে আনসার হবে বি। হি প্রেফার্ড টু ডাই রেদার দেন বি ইনসাল্টেড। অর্থাৎ সে অপমানিত হওয়ার থেকে মৃত্যুটাকে বেশি পছন্দ করে। সে অপমানিত হওয়ার থেকে মৃত্যুটাকে কি করে, বেশি পছন্দ করে। যে আপনি আমাকে মেরে ফেলেন, তবু আমার সন্তানের সামনে অপমান করবেন না, অথবা আমাকে আমার বাবা মায়ের সামনে অপমান করবেন না, অথবা আমাকে আমার পরিবারের সামনে অপমান করবেন না, হইতেই পারে। এই বাক্যটার অর্থ এমনটাই বোঝানো হচ্ছে যে লাগলে সে মরে যাবে, সে মরাটাকে বেশি পছন্দ করে, রেদার দেন বি ইনসাল্টেড। বি ইনসাল্টেড মানে এটা কিন্তু প্যাসিভ অবস্থায় আছে। ইনসাল্ট কিন্তু মানুষ নিজেকে নিজে করে না, মানুষে করে।
আর যে কাজটা নিজে নিজে হয় না মানুষ করে সেটা প্যাসিভ হয়। আর প্যাসিভ মানে বিভার প্লাস ভিথিরি, এখানে বিভার পাশে ভিথিরি আছে, বিভার পাশে ভিথিরি আছে, তার মানে ইনসাল্টের কাজটা সে করতেছে না, এটা অন্য কেউ করবে। ইনসাল্ট মানুষ নিজেকে নিজে করে না, অন্যের দ্বারা ইনসাল্ট কৃত হয়, এই জন্য এটা প্যাসিভ। ইনসাল্ট নিজে নিজে করে না, ইনসাল্ট অন্য কারো দ্বারা হয়, এই জন্য ইনসাল্ট শব্দটা সাধারণত প্যাসিভ হবে। আপনি যদি কারো দ্বারা ইনসাল্ট কৃত হন, অপমানিত হন, সেক্ষেত্রে বি ইনসাল্টেড হবে। আর আপনি যদি কাউকে ইনসাল্ট করেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই ইনসাল্টেড ইউ, আমি তোমাকে অপমান করেছিলাম। ঠিক আছে ইনশাল্লাহ, এই হচ্ছে ব্যাপার আর কি। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমি আবার বলছি, রেদারের পর প্রেফারের পরে সাধারণত দেন হয় না, অথবা দেন হইতে পারে, তবে শুধু দেন হবে না, রাদার দেন হবে, এই জন্য আনসার হবে বি। ক্লিয়ার 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 ক্লিয়ার? জীবনে ভুল হবে, আমার সাথে রাগ করবেন না। আমি জানি আজকের এই ক্লাসটা অনেক বেশি কঠিন, কিন্তু এই কঠিন জিনিসগুলোর সাথে যে নিজেকে মানায় নিতে পারবেন, সে জীবনে অনেক বড় হইতে পারবেন, অনেক ভালো কিছু করতে পারবেন। সামনের পরীক্ষাগুলো তো আপনি হাসবেন, সামনের পরীক্ষায় যখন কোন একটা পরীক্ষায় আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনি হাসবেন। আর যারা ধরেন আজকের ক্লাস অ্যাভয়েড করতেছে, অথবা ধরেন কঠিন জিনিসগুলো অ্যাভয়েড করে, তারা কিন্তু পরীক্ষা অনেক কাটতে হবে। এই জন্য কষ্ট হইলেও করতে হবে। ক্লিয়ার? তবে ওন্ডার প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর আসছে, এটা প্রচুর আসছে, আবার আসবে, আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে, আবার আসবে ইনশাল্লাহ। এটা অনেকবার আসছে বলতে, আবার আসবে। কিন্তু দুঃখজনক হইলেও এটাই সত্য কথা যে এই প্রশ্নের আনসার বেশিরভাগ জায়গায় ভুল দেওয়া। শুরুতে বলেছিলাম আজকে সেই সব প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো বারবার আসছে, শতবার আসছে এবং আবার আসবে। যে কোনো একটা পরীক্ষা দেখবেন এটা কমন পড়ে যাবে ইনশাল্লাহ। বিসিএস হইতে পারে, প্রাইমারি, নিবন্ধন, দশটা বিশ্রাম, বা যে কোনো একটা পরীক্ষা দেখবেন এটা একদম হুবহু এটা আসবে। কারণ এটা কনফিউজিং, কারণ অনেকে এটা আনসার করে ফর, অনেকে কয় অফ, অনেকে কয় এট, অনেকে বলে অ্যাবাউট। আপনার মতামত কি? দ্রুত কে পারে দেখি, এটা কে পারে? প্রেফারের পর দেন হয় না, গুড। অফ হবে ভাইয়া, অফ হবে। আচ্ছা, অনেকে বলতেছেন অফ হবে, দ্রুত ভাইয়া। অন্ডার অফ, অন্ডার অফ, অন্ডার অফ, অন্ডার অফ, দ্রুত। অন্ডার এট, এই তো অন্ডার এট পেয়ে গেছি। অন্ডার এট, গুড, দ্রুত দ্রুত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার আসছে পর্যন্ত এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা শেষ পর্যন্ত যারা করব, হয়তো সামনের পরীক্ষায় হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ, হুবহু ইনশাআল্লাহ, হুবহু। আচ্ছা, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এইবার দেখেন ভাইয়া, বুদ্ধি কারে কয়, এখানে একটা মজা আছে। মজা হইলো ভাইয়া, এই যে অন্ডারের পরে ভাইয়া যদি অ্যাবাউট দেন, এটার একটা অর্থ আছে ভাইয়া, ঘোরাফেরা করা। অন্ডারের পরে অ্যাবাউট দিলে এটার অর্থ হয়ে যাবে ঘোরাফেরা করা। তো এখানে একটা জিনিস আছে, জিনিস মানে হচ্ছে স্ট্রিট মানে রাস্তা, স্ট্রিট মানে কি জানো ভাইয়া? রাস্তা। তো রাস্তায় মানুষ কি করে পাগলারা? বলেন না, রাস্তায় মানুষ কি করে? ঘোরাফেরা করে। রাস্তায় মানুষ। ওটার আরেকটা অর্থ আছে অবাক হওয়া বা বিস্মিত হওয়া। তো এখানে কি ছেলেটা রাস্তায় বিস্মিত হয়ে গেছে, রাস্তায় অবাক হয়েছে? দূর মিয়া, রাস্তায় বিস্মিত হয়েছে, অবাক হয়েছে আমরা আসলে এমন বলি না, আমরা বলি ছেলেটা রাস্তায় ঘুরে, তাই না? বলেন, ছেলেটা রাস্তায় ঘুরে, ছেলেটা মাঠে ঘুরে, ছেলেটা এখানে সেখানে ঘুরে, বাসায় কম আসে, বাসায় সময় কম দেয়। তাহলে এখানে অবশ্যই কি হবে? অন্ডার অ্যাবাউট। আর অন্ডার অ্যাবাউট মানে হচ্ছে কি ভাইয়া? ঘোরাফেরা করা। কিন্তু অনেক বইতে কিন্তু এটা ফর দেওয়া, কিন্তু ফর হবে না, আচ্ছা হবে ডি। ক্লিয়ার? আমারটা সঠিক হয়ে গেছে, গুড। কাটা সঠিক হয়েছে। দেখি কে আসছেন আজকের ক্লাসে স্মার্ট, দেখি কাটটা হইছে। কে এটা অ্যাবাউট আনসার করছিলেন একটু জানান তো ভাইকে। এই তো গুড স্যার, আমারটা হইছে আলহামদুলিল্লাহ। দেখছেন, আমি বললাম না? হ্যাঁ, আমাদের এখানে অনেক ভাই বোন আছে যারা অনেক বেশি ট্যালেন্ট, অনেক স্মার্ট, মাশাআল্লাহ, অনেক পড়াশোনা করে। হ্যাঁ, আর আপনারা যে পড়াশোনা করেন, এটার কারণে মনে রাখবেন আল্লাহ চান আপনাদের ভালো কিছু হবে জীবনে ইনশাআল্লাহ, অনেক ভালো কিছু হবে। ঠিক আছে? ওকে ভাই, পরের প্রশ্নটা দেখেন ভাই বোন আমার। টু মিট দা ট্রাভেল হাফওয়ে, কি বলবো? এইটা দেখেন তো কে পারেন? খুবই কনফিউজিং, খুবই কনফিউজিং। এইটারও কিন্তু বেশিরভাগ জায়গায় কি উত্তর দেওয়া আছে? ভুল উত্তর দেওয়া আছে। আমি সঠিক উত্তরটা বলে দেওয়ার পর আপনার মনে হবে আল্লাহ, আমি তো এই বইয়ে ভুল পড়ছিলাম, ওই বইয়ে ভুল পড়ছিলাম, তমুক জায়গায় ভুল পড়ছিলাম, তমুক ওয়েবসাইটে ভুল দেখছিলাম। ঠিক আছে, প্রচুর ভুল। কিন্তু আমরা আজকে শরীরটা জেনে যাবো ইনশাআল্লাহ। দ্রুত 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 সবাই চেষ্টা করি কি হবে? টু মিট দা ট্রাভেল হাফওয়ে, মাঝপথে সমস্যার সম্মুখীন হওয়া, তাই না? আচ্ছা, দেখি দ্রুত। সি হবে, টু বিয়ার আপ হবে। আচ্ছা, সি হবে। আচ্ছা স্যার, টু বি পাজলড হবে। গুড, টু বি পাজলড হবে। সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ, দ্রুত সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি আবার বলছি, দেখেন এই প্রশ্নটা এই মধ্যে মনে হয় যে কি বলবো, শতবার আসছে, শতবার। এটাও ফ্যাক্ট না, এটাও দরকার নাই আমাদের, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। কেন আসবে? কারণ এটা খুবই জটিল একটা প্রশ্ন, কনফিউজিং প্রশ্ন, বেশিরভাগ জায়গায় কি দেওয়া? উল্টাপাল্টা আনসার দেওয়া। কিন্তু আজকে আমরা সঠিকটা জেনে যাবো।
স্যার টু বি পাজলড হবে, টু বি পাজলড হবে। আচ্ছা গুড, সবাই সবাই চেষ্টা করেন। টু বি পাজলড হবে, টু বি পাজলড। ওকে ফাইন। তাহলে বেশিরভাগ ভাই বোনের আনসার হচ্ছে টু বি পাজলড। একেবারে ধরেন 99% উত্তর হচ্ছে টু বি পাজলড, টু বি পাজলড, টু বি পাজলড। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা এই যে আমি আগেই বলেছিলাম আজকে আমরা সেসব প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি কনফিউজিং। তার মানে সবার আগে আমরা এটা কাটবো, আনসার এটা হবে না, 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 হবে না। টু মিট ট্রাবল হাফওয়ে মানে হচ্ছে ভাইয়া নার্ভাস হওয়া। কি হবে বলেন? নার্ভাস হওয়া। আমরা অনেক সময় নার্ভাস হয়ে যাই, পরীক্ষার হলে গেলে নার্ভাস হয়ে যাই। হঠাৎ করে আজকে আপনার মাইক হইতেছে তোর আজকে বিয়া, তোর আজকে বিয়া, আপনি তো পুরো শেষ, একদম গলে গেছেন আপনি। নার্ভাসের ফ্যাক্টরি হয়ে গেছে আপনার ভিতরে, তাই না বলেন? নার্ভাসের পুরো ফ্যাক্টরি শুরু হয়ে গেছে। আল্লাহ কি কও মা, আমার একটা দিন আগে জানাই না, আমার একটা প্রস্তুতির ব্যাপার আছে না। কও মা তুমি আজকে আমার বিয়া দিতেছো মা, ও মা কি করছে এটা কও, তাই না বলেন? হুট করে কইলে তোরা দেখতেই কাছে জামা কাপড় পর, ওই জামা কাপড় পর, কেন তোরা দেখতে আইছে ছেলেরা নিচে বসে রয়েছে, মানে আপনি কিন্তু নার্ভাস হয়ে যাবেন। এক্স্যাক্টলি। তাহলে টু মিট দ্য ট্রাবল হাফওয়ে, তার মানে হচ্ছে টু গেট নার্ভাস। হ্যাঁ, মাঝপথে যদি কারোর সাথে দেখা হয় নার্ভাস হবেন, এটাই স্বাভাবিক। আপনি কোন একটা কাজ সম্পূর্ণ করার আগেই যদি আপনাকে সেই বিষয়ের সম্মুখীন করা হয় বা প্রিপারেশন ছাড়া, তখন আপনার মধ্যে নার্ভাসনেস আসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, হাফ ওয়ে মাঝখানে যদি কোনো কিছু চলে আসে সেক্ষেত্রে নার্ভাস হওয়াটা কি স্বাভাবিক। নার্ভাস হওয়াটা কি ভাইয়া স্বাভাবিক। তাহলে একটু কষ্ট করে আমার সাথে রাগ করবেন না, সবাই একটু কষ্ট করে লিখে দিব টু গেট নার্ভাস। রাগ করবেন না, বেশিরভাগ জায়গায় এটার আনসার দেওয়া টু বি পাজল, এবং বেশিরভাগ ভাই বোন টু বি পাজল হিসেবেই কিন্তু জানেন। কিন্তু আজকে আমরা জেনে গেলাম এটার উত্তর হবে টু গেট নার্ভাস। একটু কষ্ট করে কমেন্টে লিখে দিব, লিখলে আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ, বুইরা হইলেও বলবেন না ইনশাআল্লাহ। টু গেট নার্ভাস, প্লিজ একটু কষ্ট করে লিখবো প্লিজ, না লিখলে আমি সামনে যাবো না। গুড, এই তো সবাই লিখতেছে টু গেট নার্ভাস, টু গেট নার্ভাস, টু গেট নার্ভাস। দেখেন আপনাদের ক্লাস নিতে এই জন্যই ভালো লাগে আলহামদুলিল্লাহ। আপনাদের মানে কি বলবো, আপনারা অনেক অমায়িক মাশাআল্লাহ, এবং অনেক নমনীয় বা ফ্লেক্সিবল। মানে আপনারা লিখতে বললে লিখেন, শেয়ার করতে বললে শেয়ার করেন, আলহামদুলিল্লাহ। এটা খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনে মাশাআল্লাহ, অনেক ভালো গুণ, অনেক ভালো গুণ। আল্লাহ আপনাকে এদেরকে অনেক বড় করবেন ইনশাআল্লাহ। নিচের কোন বাক্যটি শুদ্ধ, এটা আনসার করতে গিয়ে আপনি শতবার চিন্তায় পড়ে গেছেন। আনসার এটা হবে না, না এটা হবে না, রে আনসার এটা হবে, দূর আনসার মনে হয় এটা হবে, তাই না বলেন? এই প্রশ্নটা খুবই কনফিউজিং, এবং সেন্টেন্স কারেকশনের যত প্রশ্ন আছে সবচেয়ে বেশি কনফিউজিং এটা, সবচেয়ে বেশি কনফিউজিং, সবচেয়ে বেশি কনফিউজিং এটা, সবচেয়ে বেশি কনফিউজিং। আপনি জাস্ট কি বলবো, মানে হা করে তাকায় থাকবেন এই প্রশ্নটা আনসার করতে গিয়ে, আপনি একদম হা করে তাকায় থাকবেন যে এটার আনসার কি হবে রে, কি হবে, কি হবে রে, কি হবে, কি হবে রে, কি হবে। দ্রুত দ্রুত, কে পারে দেখি, কে পারে। খুবই কনফিউজিং প্রশ্ন, খুবই কনফিউজিং প্রশ্ন। মনে হচ্ছে এটা শুদ্ধ, এটা শুদ্ধ, এটা শুদ্ধ, এটা শুদ্ধ, আসলে কোনটা শুদ্ধ, কোনটা শুদ্ধ আজকে ব্যাখ্যা বলে দিব। আজকের পর আর জীবনে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। আই টু কে বাত হবে, গুড, টু কে বাত হবে, ওকে ফাইন, টু কে বাত। দেখি দ্রুত সবাই একটু কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনাদের অবস্থান কতটুকু। হ্যাঁ, আচ্ছা টু কে বাত হবে, টু কে বাত স্যার এটা শুদ্ধ। আচ্ছা টু কে বাত, এখনো পর্যন্ত আমরা টু কে বাত পাচ্ছি, অ্যারাউন্ড 90% স্টুডেন্ট পাইলাম আমরা। টু কে বাত হবে, দ্রুত একটু সবাই বলেন প্লিজ, টু কে বাত হবে। এই তো এক দুজন পেয়ে গেলাম, এই হবে, ওকে ফাইন। আপনার ক্লাস অনেক ভালো লাগে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বেশিরভাগ স্টুডেন্ট, ওকে ফাইন, বেশিরভাগ স্টুডেন্ট আচ্ছা দ্বিমত নাই। আচ্ছা আমরা ধরেন 98% স্টুডেন্টের আনসার পাইলাম ভাইয়া এটা শুদ্ধ হবে, আমরা 2% পাইলাম যারা বলছে এটা শুদ্ধ হবে। ওকে, বেশিরভাগ ভাই বোনের আনসার হচ্ছে টু কে বাত, টু কে বাত, টু কে বাত। কিন্তু দুঃখজনক হলো এটা সত্য কথা যে এটাই সবার আগে ভুল। মানে হ্যাঁ ভাইজান, ভাইজানেরা, ভাই বোনেরা, আগে বলেছিলাম আমরা কনফিউজিং প্রশ্নগুলো নিয়ে কাজ করব, তাই না বলেন? আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে দেখেন, হ্যাভ এ বাথ আর হচ্ছে ভাইয়া টেক এ বাথ, টেক আ বাথ, টেক আ বাথ, দুটার অর্থ হচ্ছে ভাই গোসল করা, গোসল করা। ওকে ফাইন। সো এইখানে এটা হচ্ছে ভাইয়া ব্রিটিশ স্টাইল, আর এটা হচ্ছে ভাই আমেরিকান স্টাইল। তো আমাদের এই রিজনটাতে বা আমাদের বাংলাদেশে বেসিক্যালি আমেরিকান স্টাইলটাকে আমরা ফলো করে থাকি, আর সরি ব্রিটিশ স্টাইলটাকে আমরা ফলো করে থাকি, বা ব্রিটিশ স্ট্রাকচারটাকে আমরা ফলো করে থাকি। আমরা সাধারণত আমেরিকান স্টাইলটা ব্যবহার করি না। তবে হ্যাঁ, টেক আ বাথ শুদ্ধ আমেরিকান স্টাইল অনুযায়ী। যেহেতু আমাদের এই বাংলাদেশে আমরা আমেরিকান ইংলিশটা ফলো করি না, বা আমাদের যারা প্রশ্নকর্তা রয়েছে পিএসসি সহ অন্যান্য প্রশ্নকর্তা যারা রয়েছে তারা যেহেতু ব্রিটিশ স্টাইলটাকে ফলো করেন, তো চাইলেও আমরা আমেরিকানটা নিতে পারবো না। যদিও আমেরিকানটা শুদ্ধ তবুও আমরা নিতে পারবো না, সেই সেন্স থেকে এটা ভুল। তার মানে শুদ্ধ হবে হ্যাভ এ বাথ, যেহেতু এখানে টুক বলা আছে, তার মানে পাস্ট টেন্সে আছে যে আমি গোসল করেছিলাম,
তাহলে হ্যাভটা চেঞ্জ হয়ে যাবে হ্যাড। তার মানে এখানে জাস্ট যদি থাকতো যে আই হ্যাড এ বাথ, তাহলে আমাদের রিজন অনুযায়ী মানে আমাদের এই বাংলাদেশে যেহেতু ব্রিটিশ স্টাইল ফলো করা হয় সেই স্টাইল অনুযায়ী এটা শুদ্ধ হইতো, কিন্তু এখন সেটা শুদ্ধ না, এখানে এটা ভুল আছে কারণ এটা আমেরিকান স্টাইল ফলো করেছে। আই এম সামহোয়াট শিওর এমনও আসলে আমরা বলতে পারি না বা বলি না। আই সোল্ড মাই ফার্নিচার, ফার্নিচার আনকাউন্টেবল নাউন, এটার সাথে কখনোই এস দেওয়া যাবে না। যেমন বলা যাবে না ওয়াটার্স, ওয়েলস, মিলস, ঠিক সেম বলা যাবে না ফার্নিচার, মানিস, এমন কোন নাউন এই পৃথিবীতে নাই, অর্থাৎ ফার্নিচারের সাথে এস যুক্ত করা যায় না। তার মানে এটা ভুল। তার মানে শতভাগ শুদ্ধ হবে আনসার এ, আই ফিল আনওয়েল, আমার ভালো লাগছে না অথবা আমি খারাপ বোধ করছি। আমার ভালো লাগছে না, আমি খারাপ বোধ করছি। আমার ভালো লাগছে না অথবা আমি খারাপ বোধ করছি। ক্লিয়ার? ক্লিয়ার ভাই, ক্লিয়ার কিনা একটু বলতে হবে। আজকে প্রথমবারের মতো এই প্রশ্নটা যাদের ক্লিয়ার হলো কমেন্টে ফার্স্ট লিখেন যে ভাইয়া সারা জীবন ভাবছিলাম আনসার হবে খ, ক্ষয়কার খ, ক্ষয়কার খ, ক্ষয়কার খ। আজকে প্রথম জানলাম যে খ ভুল। কেন ভুল সেটা আমরা ভুল শুধু ভুল বলি নাই, আমরা ব্যাখ্যা বলছি কেন ভুল। কারণ হেবে বাদ, হ্যাঁ, এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল, আর টেকে বাদ এটা হচ্ছে আমেরিকান স্টাইল। আমেরিকান স্টাইল অনুযায়ী এটা শুদ্ধ, কিন্তু বাংলাদেশে আমেরিকান স্টাইলটাকে অ্যাকসেপ্ট করে না, বাংলাদেশে ব্রিটিশ স্টাইলটাকে ফলো করা হয়, এই জন্য আনসার হবে। ভাই আজকে প্রথমবার যাদের ক্লিয়ার হয়েছে একটু বলেন না আলহামদুলিল্লাহ, গুড, প্রথমবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, প্রথমবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, প্রথমবার ক্লিয়ার, গুড। পরের প্রশ্ন, the new airport should be fully operational that's the end of the year। মানে নতুন এয়ারপোর্ট, যেমন ধরেন আমাদের বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল বা তৃতীয় টার্মিনাল কিন্তু খুব দ্রুত উদ্বোধন করা হবে, অথবা অপারেশনাল। অপারেশন মানে হচ্ছে ভাইয়া এটা ব্যবহার উপযোগী আর কি, মানে কার্যগত, কার্যগত, হ্যাঁ, বা ব্যবহার উপযোগী। তো এটা কবে থেকে শুরু হবে? খুব দ্রুত কিন্তু আমাদের থার্ড টার্মিনাল উদ্বোধন করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, তাহলে দা নিউ এয়ারপোর্ট শুড বি ফুললি অপারেশনাল, পুরোপুরি ভাবে কার্যক্ষম হবে বা কার্যগত হবে ড্যাশ দ্য এন্ড অফ দ্য ইয়ার। অর্থাৎ খেয়াল করে দেখেন, কোনো কিছুর আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাইতে বাই ব্যবহৃত হয়, বাই প্রিপোজিশনটি আসলে বসে বা ব্যবহৃত হয়। কোনো কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে, যে আই উইল ডু দ্য ওয়ার্ক বাই ফ্রাইডে, আমি সোমবারের মধ্যে কাজটি, শুক্রবারের মধ্যে কাজটি করবো, শুক্রবারের মধ্যে কাজটি করবো, এরকম কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাইতে আসলে বাই প্রিপোজিশনটা কি ব্যবহৃত হয়। তাহলে দ্য নিউ এয়ারপোর্ট শুড বি ফুললি অপারেশনাল বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের কি বলে মানে শেষের দিকে। বছরের কি ভাইয়া? শেষের দিকে। বছরের কি ভাইয়া? শেষের দিকে। বছরের কি হবে ভাইয়া? শেষের দিকে। বছরের কি দিকে? শেষের দিকে। তার মানে আনসার হবে বি। আনসার হবে কি ভাইয়া? সরি, বি না, সি। সি আনসার হবে কি ভাইয়া? সি আনসার কি হবে? হোয়াট আর ইউ সো অ্যাংরি? ছোট্ট প্রশ্ন, অথচ প্রচুর ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এবং এই প্রশ্নটাও অনেক জায়গায় কিন্তু সঠিক উত্তর দেওয়া নাই, কিন্তু আজকে কিন্তু আমরা সঠিক উত্তরটা জেনে যাবো ইনশাআল্লাহ। দেখি কে পারে, কে পারে দ্রুত, কে পারে, কে পারে, কে পারে, কে পারে, কে পারে দ্রুত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্রুত আনসার করতে হবে, দ্রুত আনসার করতে হবে। নাসির স্যারের বাংলা শুদ্ধ বানানোর মতো সব ভুল পড়ছেন। হ্যাঁ, নাহিদা আক্তার আপু উনি ঠিক বলেছেন। দেখেন, রাগ করবেন না আমার সাথে, আমরা ভুল পড়েছি অথবা ভুল জানি, আজকে আমি শুদ্ধ করে দিচ্ছি, তবু আজকের ক্লাসে স্টুডেন্টরা নাই, এটা ঠিক বলেন। ক্লাসটা শেষ পর্যন্ত করেন, আশা করি ভালো কিছু শিখতে পারেন। যাই হোক, তো অনেকেই বলে স্যার এংরি পরে এখানে অ্যাড হবে, অনেকেই বলে স্যার উইথ হবে, অনেকেই বলে ফর হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা যে এখানে এগুলো আনসার হবে না, আনসার হবে অ্যাবাউট। তাহলে হোয়াট আর ইউ সো এংরি অ্যাবাউট? 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 অর্থাৎ তুমি কি ব্যাপারে রাগ করেছো, কি ব্যাপারে রাগ করেছো, কি ব্যাপারে রাগ করেছো, কি ব্যাপারে রাগ করেছো, কি ব্যাপারে কি করেছো, রাগ করেছো। তার মানে আনসার হবে অ্যাবাউট। হোয়াট আর ইউ সো এংরি অ্যাবাউট? বলেন, এই যে এই এংরি, এংরির সাথে আমরা অনেকে মনে করতাম স্যার অ্যাড হবে, এংরি উইথ হবে অথবা ফর হবে, কিন্তু আজকে আমরা জেনে ফেললাম অ্যাবাউট হবে। একটু কষ্ট করে সবাই লিখে দেই অ্যাবাউট, এংরি অ্যাবাউট, এংরি অ্যাবাউট, এংরি অ্যাবাউট, লিখলে সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। গুড স্যার, আমারটা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আমারটা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্ন, we got to the station just time for the train। এটা কে পারে দেখি, খুবই কনফিউজিং প্রশ্ন। দ্রুত দ্রুত, কে পারে, কে পারে, কে পারে দ্রুত, প্রিয় ভাই বোন আমার, দেখি কে পারে, কে পারে। আচ্ছা, হ্যাঁ, এংরি পরে কখন, আচ্ছা এংরি পরে কখন, যদি এংরি পরে স্পষ্ট মানুষ দেওয়া থাকে সেক্ষেত্রে উইথ হবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আই এংরি উইথ ইউ, আই এংরি উইথ ইউ, আমি তোমার সাথে রাগ করেছি। আই এংরি উইথ ইউ, আমি তোমার সাথে রাগ করেছি। আই এংরি উইথ ইউ, আমি তোমার সাথে রাগ করেছি। এংরি পরে উইথ হবে তখন যখন স্পষ্ট মানুষ দেওয়া থাকতো। যাই হোক, এটা আনসার করেন, দেখেন দ্রুত কি হবে। উই গট টু দ্য স্টেশন জাস্ট,
দেখি দেখি কে পারে এটা। অন টাইম, অনেকে বলতেছেন অন টাইম। প্রিয় ভাই বোন আমার, অন টাইমে মানুষের কোনো কাজ করা একটু টাফ। আচ্ছা যাই হোক, এখানে একটা ব্যাপার আছে দেখেন, ইন টাইম এবং অন টাইমের মধ্যে একটা পার্থক্য আছে। আচ্ছা, অন টাইম মানে হচ্ছে ভাই সময় মতো, এবং এটার মানে হচ্ছে সময় মতো। আচ্ছা, তবে এখানে পার্থক্য হচ্ছে, খেয়াল করে দেখেন, আমরা ধরলাম এখানে 9টা PM, এখানে ধরলাম আমরা 9টা PM। ওকে ফাইন। তো এই হচ্ছে ভাইয়া, এটা একটা সীমানা বা বর্ডার, এটা একটা বর্ডার। ওকে ফাইন, খুব মনোযোগ প্লিজ। তাহলে যদি বলা হয় যে 9টা সাধারণত বিমান অথবা ট্রেনের স্কেজুল অন টাইমে হয়। অন টাইম মানে হচ্ছে একদম সময় মতো, সময় মতো মানে একদম কাটায় 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 কাটায়, মানে 9টা মানে 9টা, 9টার 1 মিনিট আগেও না পরেও না, আগেও না পরেও না। জাস্ট আমি একটু লিখে বুঝাচ্ছি তাহলে সুবিধা হবে। আগে এবং এখানে লিখলাম আমরা পরে, তাহলে না আগে না পরে। 9টা মানে 9টা, 9টা মানে 9টা। বলছে যে আজকে বিমান 9টায় ফ্লাইট করবে, বা বিমানের ফ্লাইট কয়টা হবে? 9টা হবে। 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরে হবে না। 9টা মানে 9টা, এক্সাক্ট। এক্সাক্ট বোঝাইতে অন টাইম ব্যবহৃত হয়। আর এক্সাক্ট হয় সাধারণত বিমান বা কি বলে ট্রেনের স্কেজুল গুলা বা সময়সূচি গুলো এক্সাক্ট হয় আর কি। 9টা মানে 9টাই ছাড়বে, দেরি করবে না, আগেও না পরেও না। ওকে ফাইন। এখন ইন টাইম, ইন টাইমটা ব্যবহৃত হয় কখন ভাইয়া? ইন টাইম মানে হচ্ছে ভাইয়া 9টার মধ্যে, 9টার মধ্যে, 9টার মধ্যে, হ্যাঁ। তবে 9টার 1 মিনিট আগে হইতে পারে। 1 মিনিট বলতে আসলে আমি বুঝাচ্ছি যে 9টার 1 মিনিট হোক বা 2 মিনিট হোক বা 5 মিনিট হোক, 9টার আগে হইতে পারে, মানে 9টার পরে। অথবা ইন টাইমটা আরো যদি সহজ করে বলি, একটু আরো সহজ যদি স্পেসিফিক ভাবে বলি, দেখেন ইন টাইমটা আসলে ব্যবহৃত হয়, ধরেন ইন শব্দটা সাধারণত ব্যবহৃত হয় ধরেন একেবারে বর্ডারের কাছে এসে আর কি। ধরেন যদি 9টা বলতে যে 9টার মধ্যে, তাহলে 9টা পর্যন্ত সে সময়টা নিবে, 9টার মধ্যেই আসবে, 9টার পরে হবে না, মানে আগে হবে। আমি এখানে আগে লিখলাম প্লিজ। ওকে, তাহলে 9টার মধ্যে বলতে 9টার আগে হবে, কিন্তু পরে হওয়ার কোনো সুযোগ নাই, পরে হওয়ার কোনো সুযোগ নাই, কোনোভাবে পরে হইতে পারবে না। তাহলে আমি আবার বলছি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। যখন অন টাইম ব্যবহৃত হয় তখন যখন আগেও না পরেও না, আগেও না পরে না। 9টা মানে 9টা, 9টা মানে 9টা, 1 মিনিট আগেও না পরেও না। আর ইন টাইম মানে হচ্ছে ভাইয়া সাধারণত পরে হবে না, 9টার পরে হবে না, কিন্তু আগে হইতে পারে। আগে হইতে পারে বলতে আগে হবে, পরে হবে না, আগে হবে, পরে হবে না, আগে হবে। এই হচ্ছে ভাই। এইটা একটু বুঝছেন কিনা আপনি একটু যদি বলতেন প্লিজ, ভাই ইন টাইম এবং অন টাইমটা বুঝছেন কিনা প্লিজ। তাহলে স্টেশনে উই মানে মানুষ, আর মানুষ স্টেশনে কি কখন পৌঁছায় বলেন? 1 মিনিট আগেও না পরে না, এমন সময় পৌঁছায়, রাগ করবেন না। মানুষ বিমানবন্দরে অথবা স্টেশনে কখন পৌঁছায় বলেন? সবাই বুঝে গেছে আলহামদুলিল্লাহ, আগে পৌঁছায়। কখন পৌঁছায়? আগে পৌঁছায়। পৃথিবীতে এমন কেউ নাই যে সাধারণত মানে সময় মতো পৌঁছায় না, কারণ মানুষ রিস্ক নিতে চায় না। কারণ আপনি যদি 9টার আগেও না পরে না এমন সময় যাইতে চান, ওমা এটা তাহলে কম্পিউটার লাগবে, মানে একটা কম্পিউটার ফিট করে রাখতে হবে, আপনাকে বসাইতে হবে একটা রোবটের মধ্যে, জাস্ট একটা সুইচ টিপ দিবে যেন একদম কাটায় কাটায় 9টা আপনারা ওইখানে নিয়ে একদম কি বলবো মানে মানে আপনাকে যেন ওখানে ছুড়ে ফেলে। তো এটা সম্ভব না। তাহলে মানুষ সাধারণত বিমানবন্দরে আধা ঘন্টা 1 ঘন্টা আগে পৌঁছায়, রিস্ক নিতে চায় না। মানুষ সাধারণত স্টেশনে মানে ট্রেন স্টেশনে আধা ঘন্টা 1 ঘন্টা আগে পৌঁছায়, রিস্ক নিতে চায় না, একদম সময় মতো সাধারণত যায় না আর কি মানুষ। যাই হোক, তাহলে ইন টাইম মানে পরে না তবে আগে, আর অন টাইম মানে আগেও না পরেও না। ভাই এই জিনিসটা আজকে যারা প্রথমবারের মতো ক্লিয়ার হলো, কমেন্ট একটু লিখেন যে ব্যাস, হ্যাঁ, যে প্রথমবারের মতো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সারা জীবন ইন টাইম অন টাইম পড়ছি, কিন্তু আজকে জিনিসটা একদম ব্যাখ্যা সহ বুঝলাম যে আগেও না পরেও না মানে অন টাইম, আর ইন টাইম মানে পরে না কিন্তু আগে। ক্লিয়ার? প্লিজ 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 ক্লিয়ার একটু বলতে হবে প্লিজ, ক্লিয়ার কিনা। জীবনে প্রথমবারের মতো যারা বুঝলাম তারা লিখি যে ভাইয়া বুঝছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বা প্রথমবারের মতো ক্লিয়ার হয়ে গেল, এবং চিত্র সহ ক্লিয়ার, চিত্র সহ ক্লিয়ার, তাই না বলেন? আমরা কিন্তু একদম চিত্র দিয়ে বুঝিয়ে দিলাম ইনশাআল্লাহ। আশা করি এরপর জীবনে কোনোদিন আর ভুল হবে না ইনশাআল্লাহ। গুড সোনিয়া, জীবনে প্রথমবারের মতো ক্লিয়ার আলহামদুলিল্লাহ। গুড 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 গুড। নাহিদা আক্তার, আপনি রাগ করবেন না আমার সাথে। আপনি যখন প্রচুর পড়াশোনা করবেন, প্রচুর ঘাটাঘাটি করবেন, তখন যেভাবেই প্রশ্ন আসুক আপনি পারবেন ইনশাআল্লাহ, আপনাকে আটকাতে পারবে না। আপনার পড়াশোনার পরিমাণ যদি কম হয় তাইলে আপনি পারবেন না, রাগ করবেন না। যেন প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে যেভাবেই প্রশ্ন করুক, যেখান থেকে প্রশ্ন করুক, আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার 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 ওকে, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আনসার হবে ইন। দ্য ফ্রুট ইজ সুইট, ফলটা মিষ্টি, খুব ভালো কথা। দ্যাটস দ্য টেস্ট, দ্যাটস দ্য টেস্ট। দেখি বলেন কে পারে। অন, ওই যে ভাইয়া অন বললাম, ট্রেনের ক্ষেত্রে অন হবে, ট্রেনের ক্ষেত্রে বা বিমানের ক্ষেত্রে অন হবে। তবে ট্রেনের আরেকটা ব্যাপার আছে, ওই যে টু, যদি দুইটাই থাকে টু এবং অন, অবশ্যই টু, টু না থাকলে অন, এটা হচ্ছে ব্যাপার। ভাই প্লিজ প্লিজ এটা কে পারে? দ্য ফ্রুট ইজ সুইট, ফলটা মিষ্টি। হ্যাঁ, বেশিরভাগ বইতে আনসার দেওয়া বাই দ্য টেস্ট, সরি,
বেশিরভাগ বইতে আনসার দেওয়া বাই দ্য টিচার, অথবা 90% 9.9999 স্টুডেন্ট আনসার করতেছে বাই। সবাই বলেন না, এই যে সবাই বলতেছে বাই হবে, 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 অথবা একজন বলছেন ভাই ফর হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা এই যে প্রিয় ভাই বোন আমার, এখানে এই যে বাই ফর কিচ্ছু হবে না, আনসার হবে টু। আনসার কি হবে? টু। এই জন্য প্রিয় ভাই বোন আমার শুরুর দিকে এত রিকোয়েস্ট করছিলাম যে শেষ পর্যন্ত ক্লাসটা করেন, কারণ প্রত্যেকটা প্রশ্ন আজকে কি বলবো কনফিউজিং, নতুন এবং বারবার আসছে, যেগুলো আবার আসবে হবু হয়ে প্রশ্নটা আবার কমন পাই যাবে। এই প্রশ্নটা এই পর্যন্ত কি বলবো কয়েকশো বার আসছে, বলেন তো একটু প্লিজ, কতবার আসছে, কতবার আসছে এই প্রশ্নটা দেখছেন? কিন্তু যতবার এই প্রশ্নটা আসছে সারা জীবন সবসময় বি আনসার বাই আনসার করছেন কিনা বলেন প্রিয় ভাই বোন আমার? সবাই আনসার করছে দ্য ফ্রুট ইজ সুইট বাই দ্য টেস্ট, দ্য ম্যাঙ্গো ইজ সুইট বাই দ্য টেস্ট, অথচ আনসার হবে টু। আনসার কি হবে? টু। আনসার কি হবে? টু। আনসার কি হবে? টু। আনসার একটু কষ্ট করে টু লিখে দেন প্লিজ, লিখেন টু দ্য টেস্ট, টু দ্য টেস্ট, এটুকু লিখেন তাহলে মনে থাকবে আজীবন। টু দ্য টেস্ট, টু দ্য টেস্ট প্লিজ, টু দ্য টেস্ট, টু দ্য টেস্ট, গুড। এই তো সবাই লিখতেছে টু দ্য টেস্ট, টু দ্য টেস্ট, টু দ্য টেস্ট, গুড, টু দ্য টেস্ট, টু দ্য টেস্ট। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য ফায়ার ইজ আউট, বলেন কি হবে? হ্যাঁ বলেন কি হবে? এটা পারলে বুঝবো আপনারা পড়াশোনা করেন। প্রচুর স্টুডেন্ট ভুল করে, এটাও কি বলবো মানে ধরেন 90% মানে 90% প্লাস জায়গায় এটার উত্তর ভুল দেওয়া আছে, এটার উত্তর উল্টাপাল্টা দেওয়া আছে। বলেন কি হবে? আগুন বাইরে, গুড, আগুন বাইরে, আগুন, আচ্ছা আগুন ছড়িয়ে পড়েছে, দা ফায়ার ইজ আউট, আগুন ছড়িয়ে পড়েছে, আগুন নিভে গেছে, তারা কি হবে? দ্রুত, একটু দ্রুত বলতে হবে প্লিজ, দ্রুত বলতে হবে, দেখি কে পারে, কে পারে, কে পারে, কে পারে, দ্রুত বলতে হবে, দ্রুত। হ্যাঁ আচ্ছা, তো এই প্রশ্নটাও কিন্তু আমাদের বেশিরভাগ ভাই বোন কিন্তু ভুল করে, দেখেন এই যে বেশিরভাগ ভাই বোন ভুল করতেছে, স্যার আগুন ছড়িয়ে পড়েছে, আগুন ছড়িয়ে পড়েছে, আগুন ছড়িয়ে পড়েছে। কেন ভুল করতেছে? এটা আমাদের ভাই বোনদের দোষ না, কারণ আমাদের বেশিরভাগ শিক্ষার্থী ভাই বোন এটা পরে অভ্যস্ত যে ফায়ার ইজ আউট মানে হচ্ছে আগুন ছড়ায় পড়ছে, আগুন ছড়ায় পড়ছে। বেশিরভাগ ভাই বোন এটাই পড়ে পড়ে অভ্যস্ত, যেন বেশিরভাগ ভাই বোন এটা আনসার করতেছে। এক দুইজন ভাই বোন আছে যারা অনেক বেশি স্মার্ট আলহামদুলিল্লাহ, তারা বলতেছে স্যার আনসার হবে ডি, আনসার হবে কি ভাইয়া? ডি। তাহলে আউট, এখানে আউট অর্থ ভাইয়া শেষ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। আমরা বলি না এটার কি বলবো, মেয়াদ শেষ, আউট, আউট অফ ডেট বলি কিনা, আউট অফ ডেট বলি কিনা প্রিয় ভাই বোন আমার, আমরা বলি কিনা আউট অফ ডেট মানে মেয়াদ শেষ, ওই বলি কিনা মেয়াদ শেষ, মেয়াদ শেষ। তাহলে আউট অফ ডেট মানে মেয়াদ শেষ, ঠিক সেম আউট মানে এখানে শেষ হয়ে গেছে, কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। শেষ হয়ে আগুন শেষ হয়ে যাওয়া মানে আগুন নিভে যাওয়া, আগুন শেষ হয়ে যাওয়া মানে আগুন নিভে যাওয়া, বুঝছেন? বলেন আজকে পর জীবনে বলে প্লিজ একটু কমেন্টে লিখে দেন না প্লিজ, এটা অনেকবার আসছে প্রিয় ভাই বোন আমার, আমি জেনে শুনে বুঝে সব জেনে বলতেছি, এই প্রশ্নটা অনেকবার আসছে এবং আবার আসবে, আবার আসবে, প্লিজ বলে দেন না প্লিজ প্রিয় ভাই বোন আমার, বলেন বলেন বলেন। এই তো গুড, এটা সবাই একটু লিখে দেন, হ্যাঁ প্লিজ একটু লিখেন, লিখেন সবাই লিখেন, লিখলে হবে কি আপনার মধ্যে যে ভুলটা ছিল এই ভুলটা বের হয়ে যাবে, নতুন করে শুদ্ধটা আপনার ভিতরে সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু সবাই প্লিজ, সবাই। এই তো আগুন নিভে গেছে, আগুন নিভে গেছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই লিখতেছে, অনেক ধন্যবাদ, আপনারা আসলে অনেক ভালো, অনেক অমায়িক, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। পরের প্রশ্ন, হোয়াট ইজ অল দিস নয়েজ? এখানে অল শব্দটা আসলে কি? অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ, নাউন না প্রোনাউন? বলেন কি হবে? দ্রুত দ্রুত। আচ্ছা আমাদের বেশিরভাগ ভাই বোনের এটার উত্তর হচ্ছে যে ভাই এটা প্রোনাউন, অল দিস নয়েজ প্রোনাউন। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা এই যে প্রোনাউনটা সবার আগে আমরা কাটবো, এখানে অল নাউনও না, অল এখানে অ্যাডভার্বও না, তাহলে অল এখানে কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। অল দিস নয়েজ, অল দিস নয়েজ। সো অল এর জন্মগত একটা পরিচয় আছে, অল এর একটা জন্ম পরিচয় হচ্ছে প্রোনাউন, এটা আমরা সবাই জানি। তবে অল যদি কোনো নাউনের আগে বসে তখন সে আর প্রোনাউন থাকে না, তখন সে অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার হয়ে যায়। সো অল এর আরেকটা নাম হচ্ছে ভাইয়া প্রি ডিটারমাইনার, প্রি ডিটারমাইনার। দিস হচ্ছে ভাইয়া সেন্ট্রাল ডিটারমাইনার, আর এটা হচ্ছে ভাইয়া নাউন, নয়েজ হচ্ছে কি ভাইয়া? নাউন। সো অল এবং দিস একসাথে বসলে অলকে আগে বসাইতে হবে, এজন্য অলকে বলা হয় প্রি ডিটারমাইনার। প্রি মানে পূর্বে, প্রি মানে পূর্বে, পূর্বে মানে আগে, অর্থাৎ যে আগে বসে তাকে প্রি বলা হয়। তো যাই হোক, অল এখানে কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। আপনি চাইলে দিস বাদ দিতে পারেন, আপনি চাইলে বলতে পারেন অল নয়েজ, কথার কথা। যদিও অল নয়েজ বলা ঠিক হবে না, বা আমরা সাধারণত বলি না, আমরা বলি অল দা নয়েজ অথবা অল দিস নয়েজ। কিন্তু আপনি চাইলে বলতে পারেন অল নয়েজ, অল বয়, অল গার্লস, অল বুক। তাহলে নাউনের আগে যে বসে সাধারণত সে অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউনের আগে যে বসে সাধারণত সে অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউনের আগে যে বসে সাধারণত সে অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউনের আগে যে বসে সাধারণত সে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই কারণে প্রিয় ভাই বোন আমার এখানে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। পরের প্রশ্ন, রেজাল্ট উইল বি পাবলিশড অন দ্য নেক্সট মান্থ, এট দ্য নেক্সট মান্থ,
নেক্সট মান্থ, ইন দ্য নেক্সট মান্থ, এটা পারলে আপনারা বুঝবো যে আপনারা ট্যালেন্ট, আপনারা সবাই জিনিয়াস, জোস। বলেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমরা 7টা জিনিস শিখবো। 7টা জিনিস, কয়টা ভাইয়া? 7টা। আলহামদুলিল্লাহ বলেন মিয়া, আলহামদুলিল্লাহ বলেন। 7টা জিনিস শিখবো ইনশাআল্লাহ, 7টা জিনিস, 7টা জিনিস শিখবো ইনশাআল্লাহ। এই প্রশ্নটা দিয়ে, ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আমরা শিখবো কয়টা? 7টা জিনিস শিখবো ইনশাআল্লাহ। দ্রুত এরপরে দেখি। অন হবে স্যার, অন হবে, গুড, অন হবে। অন হবে স্যার, অনেকে বলতেছেন এই হবে। আচ্ছা স্যার, ইন দ্য নেক্সট মান্থ, ওকে, ইন দ্য নেক্সট মান্থ। দ্রুত সবাই একটু ট্রাই করেন, সবাই একটু ট্রাই করেন, সবাই 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 চেষ্টা করেন ইনশাআল্লাহ। সবাই 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 ইন দ্য নেক্সট, আচ্ছা ইন দ্য নেক্সট মান্থ, আচ্ছা 100% হবে, গুড, 100% হবে। আচ্ছা একটু দ্রুত দ্রুত করতে হবে প্লিজ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, রাগ করবেন না আমার সাথে। এই প্রশ্নটার থেকে আমরা 7টা জিনিস শিখবো। কয়টা? 7টা জিনিস শিখবো। আমরা একটা কাজ করতে পারি, শেষ সময় আমরা এখানে 620 জন ভাই বোন আছি, রাগ করবেন না আমার সাথে। 620 জন ভাই বোন একটা করে যদি শেয়ার করে দেন, তাহলে 620টা শেয়ার হবে। আমরা এই শেষ প্রশ্নটা, আমাদের আজকে মোটামুটি শেষ, আমরা আপনাদেরকে আর জ্বালাবো না। এই শেষ প্রশ্নটা সমাধান করার আগে, যেহেতু এখানে 7টা জিনিস শিখাবো, একটা করে আবার শেয়ার করে দেন তো একটু প্লিজ। শেয়ার করে শুধু কমেন্ট একটা এস লিখেন যে ভাই শেয়ার, শেয়ার ডানো, শেয়ার ওকে। কেন এই প্রশ্নটা আমি চাই সবার মধ্যে ছড়ায় পড়ুক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এখানে 7টা জিনিস শিখবো ইনশাআল্লাহ আমরা। কটা জিনিস? 7টা। একটু এস লিখেন কমেন্টে, এস 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 এস। এই তো, গুড, শেয়ার শেয়ার, গুড, শেয়ার করে এস লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন অনেক ভাই বোন চলে আসছে, এবার আমরা একটু বলে দেই যে 7টা জিনিস কি শিখবো। এই দেখেন 7টা জিনিস কি শিখবো। এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে ভাইয়া, এই দেখেন আমি একটু লিখি, আপনারাও লিখবেন প্লিজ। হ্যাঁ, আপনারাও লিখবেন প্লিজ, আপনারাও লিখবেন। কি লিখবেন? এই দেখেন হেয়ার। মজার ব্যাপার হচ্ছে এই 7টাই পরীক্ষা আসছে, আসবে বলি নাই, আমি বলছি না যে আসছে, এই 7টাই পরীক্ষায় আসছে এবং আবার আসবে। সেটা কি ভাইয়া? এই দেখেন হেয়ার দেয়ার, সবাই লিখে রাখেন। হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড, হোম অ্যাব্রোড, বি অ্যাব্রোড আর ওয়েডি, ওকে, হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড। এরপরে দেখেন ভাইয়া আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। তারপরে আরেকটা হলো ভাইয়া নেক্সট। কয়টা লিখছি? কয়টা 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 লিখছি ভাই? একটু বলেন তো ভাই, কয়টা লিখলাম? হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড, আপ ডাউন, নেক্সট। হেয়ার দেয়ার, দেখেন মনে মনে থাকবে, আমি একটু সিকোয়েন্স অনুযায়ী লিখছি যেন মনে থাকে। এখানে সেখানে, এখানে সেখানে, বাড়িতে বিদেশে, মানে দেশে বিদেশে, তাই না? হ্যাঁ, উপরে নিচে, উপরে নিচে, পরবর্তী। তাহলে হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড, আপ ডাউন, নেক্সট। একটু কষ্ট করে কমেন্টে লিখবো, কষ্ট করে কমেন্টে লিখতে হবে সবগুলো ওয়ার্ড। একটু আপনারা কমা দিয়ে লিখেন। হেয়ার, কমা দেয়ার, কমা হোম, কমা অ্যাব্রোড, কমা আপ, কমা ডাউন, কমা নেক্সট। একটু সময় দিলাম, আমি চাইলে ক্লাসটা শেষ করে দিতে পারি, কিন্তু আমি সময় দিলাম আপনারা যেন লিখতে পারেন। লিখলে আজীবন মনে থাকবে। প্লিজ কষ্ট করে একটু লিখতে হবে। হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড, আপ ডাউন, নেক্সট। হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড, আপ ডাউন, নেক্সট। দেখেন মুখস্থ হয়ে গেছে না মোটামুটি? দেখেন দেখেন সবার মুখস্থ হয়ে গেছে। পারবেন না বলতে? একটু বাইকে শোনান। আরে বলেন না, আমি শুনবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড, আপ ডাউন, নেক্সট। ইয়েস, গুড, হয়ে গেছে। বললাম না পারবেন ইনশাআল্লাহ। তাহলে হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড, আপ ডাউন, নেক্সট। এই 7টা ওয়ার্ডের আগে সাধারণত নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন বসে না, বসে না, বসে না, বসে না, বসে না। সাধারণত প্রিপোজিশন বসে না, সাধারণত প্রিপোজিশন বসে না। তাহলে প্রিপোজিশন কেন দিলেন কাটা? প্রিপোজিশন কেন দিলেন কাটা? প্রিপোজিশন কেন দিলেন কাটা? এখানে কোনো প্রিপোজিশন নাই, তার মানে আনসার হবে সি। আনসার হবে সি। আনসার কি হবে? সি। আনসার কি হবে? সি। আনসার কি হবে? সি। আনসার কি হবে? সি। বলেন, জীবনে ভুল হবে বলেন, এই বলেন, তাদের জীবনে ভুল হবে বলেন। হ্যাঁ বলেন, বলেন জীবনে ভুল হবে বলেন ইনশাআল্লাহ। এই ক্লাস কেমন লাগলো বলেন প্রিয় ভাই বোন আমার, বলেন। ভাই যে বলছিলাম যে আজকের ক্লাসে সেরা কিছু পাবেন, বলেন পাইছেন? ক্লাস কেমন লাগলো? এমন ক্লাস রেগুলার চান কে কে? সাইদুল স্যারের ক্লাস মানে তো মজা থাকবে। হ্যাঁ, এটা বলেন অনলাইন নাকি? ক্লাস কেমন লাগলো বলেন? মাশাআল্লাহ, আমরা 700 স্টুডেন্ট এ টু জেড শেষ ক্লাস কেমন লাগলো? করতে ক্লাস কেমন লাগলো বলেন? এমন ক্লাস রেগুলার চান কে? সবাই সবাই কমেন্ট করে জানাবেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন। আজকে কিন্তু আমাদেরকে দেখেন, যারা হয়তোবা সার্চ লাইট দেখেছেন, আমরা পুরো জব মেডিসিন টিম কিন্তু প্রশ্ন ফাঁসকারীদের বিপক্ষে ছিলাম, এবং আজকে সার্চ লাইটে আমাদের কথা বা আমাদের নাসির স্যারকে দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্মে আসেনি। টিভিতে যারা দেখছেন, চ্যানেল 24 আমাদের জব মেডিসিন প্রো টিমকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের সাথে আমরা সবসময় আছি, সততার সাথে আমরা সবসময় যুদ্ধ করে যাব, সততার সাথে আমরা সবসময় থাকবো, অন্যায়ের সাথে সবসময় আমরা, অন্যায়ের বিপক্ষে আমরা সবসময় জব মেডিসিন আছি, কারণ আমরা সততাকে ভালোবাসি। সৎভাবে আমরা সামনে আগাবো, ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা আমাদের সাথে থাকবেন। অসৎ পথে যারাই যাবেন তারা কখনো না কখনো গিয়ে সৃষ্টিকর্তার এমন একটা অসম্মানিত জায়গায় গিয়ে পৌঁছাবেন, যে অসম্মান সে সহ্য করতে না পারে, মনে হবে যেন আমি আত্মহত্যা করি। আজকে দেখেন আবেদ আলী, সৃষ্টিকর্তা এমন একটা জায়গায়, এমন একটা বয়সে গিয়ে, হ্যাঁ এখন মরতে পারলে বাঁচলে,
So, অসৎ পথে ইনকাম করে বা অসৎ পথে চাকরি যারা পাইছে দেখেন তারাও এখন ফাঁস হয়ে যাচ্ছে। লাভ কি ভাই অসৎ পথে ইনকাম করা বা অসৎ পথে একটা চাকরি পাওয়ার? দরকার নাই তো। সৎ পথে আমরা সবসময় ভালো থাকার চেষ্টা করি। এইভাবে বেসিক থেকে কিন্তু প্রত্যেকটা বিষয় পড়ানো হয়। দেখেন এখানে তো আমরা খালি স্যার কি দেখালাম অল্প একটু, মানে একটা পশম দেখাই, তাই না বলেন, একটা চুল পরিমাণ দেখলেন বা একটা বালি পরিমাণ, অথচ আমাদের পেট বেসে কিন্তু প্রত্যেকটা জিনিস বেসিক থেকে পড়ানো হয়। স্যার আমাদের অনেক ভাই বোন কমেন্ট করতেছিল, স্যার আজকে বেসিক পারি না বলে আপনার এত সুন্দর ক্লাসটা আমি একটু বুঝতে কষ্ট হচ্ছে। সো আমাদের পেট বেসে কিন্তু বেসিক শেখানো হয়। আমরা তো ফ্রিতে এমসিকিউ পড়াই, জাস্ট ফ্রিতে, কিন্তু পেট বেসে প্রত্যেকটা টপিক বেসিক থেকে পড়ানো হয়, একদম পার্সোনালিটি থেকে নাউন আগে বেসিক পরে এমসিকিউ সলভ, টেন্স ভয়েস নেশন সাবজেক্ট ভার্ব সবার প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে পড়ানো হয়। তো যাদের অনেক দিনের স্বপ্ন যে স্যার একদম বেসিক থেকে ইংলিশ কোর্স করতে চাই, প্রতিদিন ফোন দেন, স্যার বেসিক থেকে ইংরেজি কোর্স করতে চাই, ম্যাথ পারি না, ম্যাথে দুর্বল, বেসিক থেকে ম্যাথ কোর্স করতে চাই, স্যার বাংলা ভালো পারি না, বেসিক থেকে বাংলা বা জিকে পড়তে চাই, তো তাদের জন্য গুড নিউজ, একদম বেসিক থেকে বা শূন্য থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা নতুন কোর্স শুরু হয়েছে, একদম নতুন ব্যাচ। তো নতুন ব্যাচে যারা নতুন করে ক্লাস করবেন তাদের মজাটাই কিন্তু অন্যরকম। এজন্য নতুন ব্যাচ থাকতে, নতুন ক্লাস থাকতে, প্রথম লেকচার গুলো থাকতে আপনারা এখনই দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যান। আশা করি জীবনের সেরা কিছু পাবেন এবং আপনাদের যত ভয় আছে ইংরেজি বাংলা জিকে ম্যাথ সমস্ত ভয় দূর হবে ইনশাআল্লাহ। আশা করি এবারও আপনিও সফল হবেন। আজকে স্যার একটা কমেন্ট করছিল যে স্যার জব মেশিনতে আমি শুরু থেকে ছিলাম, সচিবালয়ে 2টা চাকরি হয়েছে আমার। মাশাআল্লাহ। অনেক শিক্ষার্থী আছে যাদের আলহামদুলিল্লাহ অলরেডি সফল হয়ে গেছে, তবুও ক্লাস দেখে। হ্যাঁ স্যার ক্লাস করতে ভালো লাগে এই জন্য ক্লাস দেখি, যদিও চাকরি পেয়ে গেছে। যাই হোক, আপনারা দেরি করবেন না, স্যার কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা গুড নিউজ দিয়ে দিবেন। এই যে স্যার আমাদের না আমরা নাম্বার তো এখানেই আছে, আমরা অন্যদিকে যাব কেন? আমাদের এই জায়গায় আমরা দুইটা নাম্বার দেখতেছি, এই দুইটাই হচ্ছে আমাদের হটলাইন নাম্বার। অর্থাৎ আমরা যারা আচ্ছা এগুলো ক্লিয়ার করে দিতে লিখতে সুবিধা হবে। ওকে আচ্ছা ঠিক আছে। এই যে দুইটা নাম্বার দেখতেছেন আপনারা হয়তোবা সবাই স্পষ্ট দেখতেছেন, চোখ দিয়ে দেখতেছেন, আচ্ছা, আর কান দিয়ে শুনতেছেন। যারা শুনতেছেন দেখতেছেন, কলিজার ভাই বোন, সময় থাকতে সাধন করতে হবে। যখন আপনার সময় চলে যাবে তখন আপনি সাধন করে কোনো লাভ নেই। আপনার যখন বয়স শেষ হয়ে যাবে তখন আপনি কান্নাকাটি করেও আপনাকে কেউ বয়স এনে দিবে না বা বয়স বাড়াই দিবে না, কারণ আমাদের দেশের প্রচলনটা তো আমরা সবাই খুব ভালোভাবেই জানি। তো কলিজার ভাই বোন, সময় থাকতে সাধন করার জন্য অবশ্যই আমাদেরকে কি হইতে হবে, এমন ভাবে প্রস্তুত হইতে হবে যাতে করে আমরা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারি। যেহেতু আমরা একদম নতুন ব্যাচ লঞ্চ করেছি, একদম নতুন ব্যাচ, অর্থাৎ আমাদের সবগুলো ব্যাচ হচ্ছে একদম নতুন, সেটা বলেন বিসিএস, সেটা বলেন প্রাইমারি, সেটা বলেন 11 থেকে 20 গ্রেড। যেমন আপনি যদি আমাদের, বিশেষ করে যারা নিবন্ধন লিখিত পরীক্ষা দিলেন ভালো হয় নাই, ওকে ডান, পরবর্তী স্টেপে আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি পাশাপাশি প্রিলির প্রস্তুতিটা একসাথে কম্বাইনলি আগাইতে যাচ্ছেন, তাদের জন্য গুড নিউজ হচ্ছে ভাইয়া, আমরা 19তম নিবন্ধন, এই 19তম নিবন্ধনের অ্যাডভান্স কোর্স রান করেছি। এই 19তম নিবন্ধনের অ্যাডভান্স কোর্সের কোর্স ফি ভাইয়া খুবই কম, 2200 টাকার কোর্স ফি আমরা এখন অফারে ভর্তি নিচ্ছি মাত্র 1550 টাকা। এই 1550 টাকার মধ্যেই আপনি কিন্তু 1050 টাকার শুধু বই গিফট পাবেন, অর্থাৎ এরকম হাইলাইটস কিন্তু আপনি পেয়ে যাবেন, এরকম 4-4টা সাবজেক্টের হাইলাইটস কিন্তু আপনি পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? এবং যার কুরিয়ার চার্জটা পর্যন্ত আপনাকে দেওয়া লাগবে না। টোটালি তাহলে আমাদের কোর্স ফি দাঁড়াচ্ছে আসলে 500 টাকা। 500 টাকায় আপনি নিবন্ধনের A to Z কোর্স শেষ করতে পারছেন। এবারে আসেন 2 নম্বরে, আমরা যদি বলি যাদের ড্রিম হচ্ছে যে না ভাইয়া আমি হচ্ছে প্রাইমারি শিক্ষক হতে চাই, ওকে ডান, প্রাইমারি শিক্ষক হতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের প্রাইমারিরও অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলতেছে। এই প্রাইমারির অ্যাডভান্স ব্যাচের কোর্স ফি ভাইয়া এটারও 1550 টাকা। এরপরে যদি আপনার মনে হয় যে না আমি হচ্ছে ভাইয়া 10 থেকে 20তম গ্রেড বা বিভিন্ন মন্ত্রণালয় জবগুলো 3 থেকে 4 মাসে নিশ্চিত করতে চাই, কোনো সমস্যা নাই, এটার জন্য আমাদের একদম নতুন ব্যাচ আছে, এটারও কোর্স ফি হচ্ছে ভাইয়া 1550 টাকা। এরপরে আপনার যদি মনে হয় যে না আমার ড্রিম হচ্ছে আমি একজন বিসিএস ক্যাডার হতে চাই, ওকে ডান, কোনো সমস্যা নেই। আপনি একজন বিসিএস ক্যাডার যদি হতে চান তাহলে আপনার জন্য 47তম বিসিএস প্রিলিমিনারির কোর্স রয়েছে। এটার কোর্স ফি হচ্ছে ভাইয়া টোটালি 3000 টাকা। কলেজের ভাই বোন যারা ভর্তি হতে চাচ্ছে তারা এই 2টা নাম্বারে যোগাযোগ করব। আচ্ছা, এবার আমি আপনাদেরকে কিছু কথা বলি। আপনাদের অনেকেরই মনের মধ্যে একটা কোশ্চেন যে ভাইয়া প্রশ্ন ফাঁস হচ্ছে বা আদার্স এক্সেট্রা, ভাইয়া পড়াশোনা করে কি করব। আচ্ছা ভাইয়া, যারা প্রশ্ন ফাঁস করেছেন তাদের তো পুরো চক্র ধরা পড়ে গেছে, এবং প্রশ্ন ফাঁসকারীর বিপক্ষে আমরা জব মেডিসিনও কিন্তু চ্যানেল 24-এ ইমরান ভাইয়ের রিকোয়েস্টে আমরা কিন্তু চ্যানেল 24-এ গিয়েছিলাম
এবং সেখানে গিয়ে কিন্তু আমরা আমাদের মতামত দিয়েছি, বেকারদের পক্ষ বা আপনাদের পক্ষ হয়ে আমরা কথা বলেছি। আজকে যারা সার্চলাইট দেখেছেন তারা জব মেডিসিন টিমকে দেখতে পেরেছেন, বা গতকালকে একটা নিউজ হয়েছে সেখানে সাইদুল স্যার আর আমার কিছু কন্টেন্ট ছিল চ্যানেল 24 এর একটা নিউজে। সো আপনাদের পক্ষে আমরা সবসময় আছি। জব মেডিসিন টিম সততার সাথে এগিয়ে যাবে। যতদিন সৃষ্টিকর্তা আমাদের নিঃশ্বাস রেখেছে ততদিন আমরা সততা এবং নিষ্ঠার সাথে সামনে আগানোর চেষ্টা করব। ভনিতা বা বেইমানি করে সামনে আগানোর আমাদের কোনো প্ল্যান নাই। এই যে আপনি যে কোর্সগুলোর কথা আমি যেগুলোর কথা বললাম, প্রত্যেকটা কোর্সেই কিন্তু আপনি বই পাবেন। যেমন এই যে 47তম বিসিএস এর 3000 টাকার মধ্যে আপনি অ্যারাউন্ড 2000 টাকা সমমূল্যে শুধু বই পাবেন, যেটা আমরা আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিব। 11 থেকে 20 গ্রেডের প্রিলি এবং লিখিত বেস আপনি 1550 টাকার কোর্সে কিন্তু 1050 টাকা শুধু বই পাবেন ফ্রি, যেটা আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব। প্রাইমারির ক্ষেত্রেও সেম। এখন আসে, আপনি মনে করেন প্রশ্ন ফাঁসের কথা চিন্তা করে আপনি পড়াশোনা বন্ধ করলেন, আপনি 10 দিন পড়াশোনার বাইরে থাকলেন। কলিজার ভাই, 10 দিন পড়াশোনার বাইরে থাকা মানে আপনি কিন্তু নিজেকে কি করতেছেন, নিজের ভেতরের অভ্যন্তরীণ অস্তিত্বকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। আপনি এতদিন ধরে পড়াশোনা করে হঠাৎ করে আপনি নেতিয়ে গিয়ে সবকিছু হাওয়া করে দিচ্ছেন। আরে প্রশ্ন ফাঁসকারী সবাই তো ধরা পড়েছে, চোর তো ধরা পড়েছে, চোর 10 দিন চুরি করেছে কিন্তু একদিন ধরা পড়ে গেছে। যেহেতু চোর ধরা পড়ে গেছে, এখন তো চোর আর চুরি করবে না, কারণ চোর তো এখন বন্দী, বা চোর একজন চোরের মাধ্যমে শত শত চোরের এখন আমরা তথ্য পাচ্ছি। এই শত শত চোর সবাই কিন্তু এখন বন্দী কারাগারে জীবন যাপন করবে। সো যেহেতু প্রশ্ন ফাঁসকারীরা ধরা পড়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমরা সাকসেস। পরবর্তী পরীক্ষাগুলো হয়তোবা আর আমাদের প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সম্ভাব্যতা থাকবে না। কেন? কারণ চোর তো জেলের মধ্যে। সো প্রশ্ন ফাঁস হয়েছে, এটাকে টার্গেট করে আপনি পিছিয়ে যাবেন, আপনি পড়াশোনা করবেন না, আপনি এটা করবেন না, আপনি ওটা করবেন না, এটা খুবই খারাপ। আপনি পড়াশোনাকে স্কিপ করে আপনি শুধুমাত্র আপনার মানে মনের ভেতরে কষ্ট লালন করে আপনি যদি জীবনযাপন করেন, বা আপনি যদি দিনগুলোকে এভাবে ডে বাই ডে ক্রস করে যান বা কাটিয়ে যান, তাহলে দেখা যাবে যে আপনার ভেতরের যে অস্তিত্ব সেটা আস্তে আস্তে ধ্বংস হওয়া শুরু করবে এবং আপনি একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন। সো ডিপ্রেশনের মধ্যে যাওয়া যাবে না। কলিজার ভাই বোন, আমাদের সবাইকে পড়াশোনার মধ্যে থাকতে হবে, আর পড়াশোনার মধ্যে থাকার জন্যই আমরা জব মেডিসিন মানবতার ফেরিওয়ালা হিসাবে আপনাদের সাথে কাজ করতেছি। এত কম টাকায় পুরো বাংলাদেশে একমাত্র আমরা জব মেডিসিনই প্রপার সার্ভিস দিচ্ছি। এই সার্ভিসের মধ্যে কোন একজন স্টুডেন্ট যদি ভর্তি হওয়ার পর টানা 1 মাস ক্লাস করবে, এই 1 মাস ক্লাস করার পরেও যদি তার কোনো কারণে কোনো কোর্সের ক্লাস বা আমাদের কোনো কন্টেন্ট বা আমাদের কোনো হাইলাইটস খারাপ লাগে, তাহলে তার টাকা রিফান্ড নেওয়ার সুযোগ আছে। আপনি যে টাকায় ভর্তি হবেন সেম টাকা আপনি ব্যাক পাবেন, মানি ব্যাক। এই কনফিডেন্স লেভেল বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান না দিলেও এটা জব মেডিসিন দেয়, বিকজ জব মেডিসিন তার ভেতরের অস্তিত্ব এবং ডেডিকেশনকে বিশ্বাস করে, জব মেডিসিন তার সততাকে বিশ্বাস করে। সো কলেজের ভাই বোন, সময় থাকতে সাধন করতে হবে। যারা আমরা ভর্তি হতে চাচ্ছি তারা এই উপরোক্ত 2টা নাম্বারে টাকা পাঠিয়ে জাস্ট কল করলেই হয়ে যাবে, অথবা আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল করে আপনি আপনার ইনফরমেশন, কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন ইনফরমেশন নিয়ে টাকা পাঠিয়ে জাস্ট কল করলে আমরা আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করাই দিব। আপনার নাম, নাম্বার, ঠিকানা নিয়ে আমরা কিন্তু আপনাকে বই পাঠিয়ে দিব। কলেজের ভাই বোন, আপনার বাবা, আপনার বৃদ্ধ বাবা, আপনার বৃদ্ধ মা চাতক পাখির মতো চেয়ে আছে কবে আমার সন্তান সফল হবেন, কবে আমার সন্তানকে নিয়ে আমি গর্ব করব। কিন্তু যাই হোক, এতদিন প্রশ্ন ফাঁস হয়েছে, এখন তো আর হবার মতো না, যেহেতু চক্র ধরা পড়ে গেছে, এখন তো আমার পিওরলি পরীক্ষাগুলো হবে। সো এখন থেকে আমাকে অনেক প্রকটলি, অনেক কি বলবো, সিনসিয়ারলি পড়াশোনা করতে হবে, যেন আমি আমার বৃদ্ধ পিতামাতার মুখে হাসি ফোটাতে পারি। বৃদ্ধ পিতামাতার মুখে হাসি ফোটানোর জন্য হলেও আমাকে পড়তে হবে। বৃদ্ধ পিতামাতা আমাকে নিয়ে যাতে গর্ব করার সুযোগ পায়, এর জন্য হলেও আমাকে পড়তে হবে। সো কলিজার ভাই বোন, সময় থাকতে সাধন করতে হবে। আপনার বাবা আজকে আপনি সফল, আজকে আপনি সরকারি চাকরি পেয়েছেন, আপনাকে নিয়ে গর্ব করতেছে, আমার ছেলে, আমার মেয়ে সরকারি চাকরিজীবী, আমার ছেলে, আমার মেয়ে সরকারি চাকরিজীবী। এই গর্বের জায়গাটা আপনাকে তৈরি করে দিতে হবে। কিন্তু আপনি চাকরি পান নাই, আপনার বাবাকে সবাই অনবরত, আপনার মাকে সবাই অনবরত প্রতিনিয়ত টিটকারির শিকার করতেছে। এই টিটকারির শিকার থেকে আপনার বাবা মাকে মুক্তি দিতে পারেন একমাত্র আপনি। আর যদি মুক্তি দিতে না পারেন, তাহলে স্ট্রেটলি সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি আর পড়াশোনা করব না, আমার জন্য ব্যবসা পারফেক্ট, আমি ব্যবসা করব। হ্যাঁ, আপনি ব্যবসা খাতে গিয়ে উন্নতি করেন, আপনার বাবা মা তাতেও খুশি হবে, কারণ আপনার সফলতা দেখার জন্যই আপনার বাবা মা অনবরত সময় কাটাচ্ছেন, অনবরত চাতক পাখির মতো আপনার দিকে চেয়ে আছেন, কবে আমার সন্তান সফল হবে, কবে আমার সন্তানকে নিয়ে আমি গর্ব করব,
তবে আমার মেয়েকে নিয়ে আমি গর্ব করব যে আমার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে একজন সফল ব্যবসায়ী, একজন সফল চাকরিজীবী, একজন সরকারি চাকরিজীবী, একজন ভালো মানুষ। কবে গর্ব করব? আপনার বাবা মা শুধুমাত্র আপনার সফলতা দেখতে চায়। আমি বলবো না যে আপনি শুধু জব কেন্দ্রিক সফলতা অর্জন করেন। আপনার যদি পড়াশোনা ভালো না লাগে, আপনি সাইড কেটে বিজনেস খাতে নেমে পড়েন, কিন্তু অযথা সময় নষ্ট করিয়েন না। অযথা সময় নষ্ট করে আপনি আপনার বাবা মাকে আর ছোট করবেন না। যে কোনো এক সাইডে মুভ করেন, নিজেকে তৈরি করেন, নিজের ভেতরে আগুন প্রস্ফুটিত করেন, নিজের ভেতরের অভ্যন্তরীণ সিস্টেমটাকে জাগ্রত করেন। নিজেকে ভাবান আমাকে সফল হইতেই হবে, যে কোনো মূল্যে সফল হইতে হবে। সেটা হোক চাকরি পেয়ে, সেটা হোক ব্যবসা করে, সেটা হোক অন্য খাতে, কিন্তু আমি যে খাতে যাব সেখানে আমি আমার প্রপার ডেডিকেশনটা দিব। প্রপার ডেডিকেশন দিয়ে মাঠে নামতে হবে, তাহলেই আপনি সফল হবেন। কলিজার ভাই বোন, সফলতা তখনই আসবে যখন আপনি আপনার নিজেকে একটা গুছালো ফরম্যাটে ওই সেক্টরে আপনার সর্বোচ্চ ডেডিকেশন দেওয়া শুরু করবেন। আমরা জব মেডিসিন টিম আছি আপনাদের সাথে। 19তম নিবন্ধন কোর্সে যারা অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, একদম নতুন ব্যাচে 1550 টাকায় ভর্তি হতে পারবেন। প্রাইমারি অ্যাডভান্স ব্যাচে 1550, 11 থেকে 20 গ্রেড প্রিলি এবং লিখিত প্রস্তুতি আপনি নিতে পারবেন মাত্র 1550 টাকায়, এবং 47তম বিসিএস প্রিলিতেও আপনি নিতে পারবেন বা ভর্তি হতে পারবেন 3000 টাকায়। এই যে 3টা কোর্স দেখতেছেন, এই 3টা কোর্সে আপনি 1050 টাকা সমমূল্যে শুধু বই পাবেন, তার মানে কোর্স ফি দাঁড়াচ্ছে 500 টাকা। এরপরে আপনি 47তম বিসিএস এর কোর্সের 3000 টাকার মধ্যে আপনি 2000 টাকা শুধু বই পাবেন, কোর্স ফি দাঁড়াচ্ছে 1000 টাকা। এক বছরের একটা কোর্স করাও মাত্র 1000 টাকা। সো কলিজার ভাই বোন, যারা ভর্তি হতে চাচ্ছি তারা আমরা উপরোক্ত দুইটা নাম্বারে জাস্ট যোগাযোগ করব। যোগাযোগ করে আমরা আমাদের নিজেদেরকে একটু তৈরি করব। কথা কি বুঝতে পেরেছেন? সময় থাকতে সাধন করতে হবে। সময় চলে গেলে আর সাধন করতে পারবেন না। সময় চলে গেলে আপনি আবার অ্যাগেইন বলতে পারবেন না যে না, বয়স বাড়াও, 45 বছর বয়স চাই। ভাই 45 বছর বয়স চাইলেও বয়স বাড়াবে না। আর যারা পারবে তারা 30 বছরের মধ্যে পারবে, যারা পারবে তারা 32 বছরের মধ্যে পারবে, যারা পারবে তারা 35 বছরের মধ্যেই পারবে। সো বয়সকে টার্গেট করে আপনি 3 বছর পরে সফল হবেন এই চিন্তা করে আপনার পড়াশোনা করা যাবে না। আপনাকে টার্গেট রাখতে হবে, আমি 6 মাসের মধ্যে আমার সফলতা চাই, আমি 1 বছরের মধ্যে আমি আমার সফলতা চাই, আমি 1 বছরের মধ্যে আমি আমার বৃদ্ধ পিতামাতার মুখে হাসি ফুটাবো। আমি আজকেই কল দিয়ে আমার বাবা মাকে বলবো, বাবা মা প্রমিস করলাম, প্রতিজ্ঞা করলাম, আমি 1 বছরের মধ্যে তোমার সন্তান হয়ে তোমাকে প্রতিজ্ঞা করতেছি, আমি প্রতিজ্ঞা করতেছি আমি 1 বছরের মধ্যে সফল হব, এবং তুমি বাবা, তুমি মা গর্ব করবা আমাকে নিয়ে। আমি তোমার একজন গর্বিত সন্তান, আমি একজন তোমার গর্বিত মেয়ে, আমি তোমার একজন গর্বিত ছেলে। গর্ব করার জায়গা পাবো ইনশাআল্লাহ। কমিটমেন্ট করেন বাবা মাকে। সো যারা নতুন ব্যাচগুলোতে আমরা ভর্তি হতে চাচ্ছি, ভর্তি হয়ে যাই। নতুন ব্যাচের সময় আমাদের সকাল 9টায় ব্যাচ আছে, বিকাল 3টায় ব্যাচ আছে, সন্ধ্যা 7টায় ব্যাচ আছে, রাত 9টায় ব্যাচ আছে, আমাদের সব সময় ব্যাচ আছে। সো আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই এই নাম্বার দুটাতে কল করে আপনি জানার চেষ্টা করবেন। আমার বয়স মাত্র 10 মাস বাকি। এই 10 মাসের মধ্যে আপনি যদি সফল হইতে চান, তাইলে আপনার জন্য পারফেক্ট হচ্ছে 10 থেকে 20তম গ্রেড বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরিগুলো। এই 10 থেকে 20তম গ্রেড এই 10 মাসে মিনিমাম 10টা সার্কুলার পাবেন আপনি। এই 10টা সার্কুলারে আপনি যদি পরীক্ষা দেন, 4 মাস অনবরত পড়াশোনা করে প্রিলি লিখিত প্রস্তুতি যদি নেন, আপনার দ্বারা সফলতা সম্ভব। কিন্তু মন থেকে প্রত্যেকটা ক্লাস করতে হবে, হাইলাইটস এর A to Z শেষ করতে হবে, প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে দুর্বল গতিতে। সময় যেহেতু এখনো 9 মাস আছে, শুকরিয়া আদায় করেন। এই 9 মাসের মধ্যে আপনাকে কি বলবো, লোহার মতো শক্তভাবে প্রস্তুত হতে হবে, কঠিন ভাবে প্রস্তুত হতে হবে। অসম্ভবকে সম্ভব করা আমাদের মানুষের দ্বারা সম্ভব। সো মানুষ অসম্ভবকে সম্ভব করবে, এটাই স্বাভাবিক। সো আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা অসম্ভবকে সম্ভব করতে পারবো, কারণ সৃষ্টিকর্তা ওই পাওয়ারটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা চেষ্টা করলেই পারবো, শুধুমাত্র সৃষ্টিকর্তা আমাদের চেষ্টাটা দেখতে চান, যে আমি কতটুকু পরিশ্রম করতেছি, আমি কতটুকু চেষ্টা করতেছি। চেষ্টা করতে হবে। আচ্ছা, যারা হাইলাইটস পান নাই, হাইলাইটস পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। সরাসরি ক্লাস করার কি কোনো সুযোগ আছে? অবশ্যই আছে। আপনি মিরপুর 10-এ চলে আসেন। মিরপুর 10-এ আমাদের হেড অফিস, আমাদের রংপুরে শাখা আছে কারমাইকেল কলেজের পাশে, সেখানে আপনি ভর্তি হতে পারবেন। আপনি দিনাজপুরে শাখা আছে, দিনাজপুরে ভর্তি হতে পারবেন। আপনার বগুড়াতে শাখা আছে, বগুড়ায় ভর্তি হতে পারবেন।
আমাদের টাঙ্গাইলে শাখা আছে, টাঙ্গাইলে ভর্তি হইতে পারবেন। আমাদের কি বলে বরিশালে শাখা আছে, বরিশালে ভর্তি হতে পারবেন। পটুয়াখালীতে শাখা আছে, পটুয়াখালীতে ভর্তি হতে পারবেন। গোপালগঞ্জে শাখা আছে অফলাইনে, গোপালগঞ্জে ভর্তি হতে পারবেন। খুলনাতে আমাদের দৌলতপুরে শাখা আছে, সেটাই ভর্তি হতে পারবেন। খুলনা টুথপাড়াতে শাখা আছে, সেটাই ভর্তি হতে পারবেন। কক্সবাজারে শাখা আছে, সেখানে ভর্তি হতে পারবেন। সো আমাদের অফলাইন শাখায়ও আপনি সরাসরি এসে ভর্তি হতে পারবেন এবং সরাসরি আমাদেরই ক্লাস পাবেন। এবং আমি আগামী 15 তারিখে রংপুরে যাব ইনশাআল্লাহ, রংপুরে সেমিনার হবে, সবাই উপস্থিত থাকবেন। 15 এবং 16 তারিখ রংপুরে ক্লাস নেব ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এবং 17 তারিখে বগুড়ায় ক্লাস নিব এবং 18 তারিখে হচ্ছে আমি দিনাজপুর শাখায় ক্লাস নিব, সেমিনার নেব, সেমিনার প্লাস ক্লাস থাকবে। সো ঠিক আছে কলেজের ভাই বোন, যারা আমরা ভর্তি হতে চাচ্ছি তারা আমরা এই উপরোক্ত দুইটা নাম্বারে টাকা পাঠিয়ে জাস্ট বিকাশ নগদ রকেটে টাকা পাঠিয়ে কনফার্ম করব এবং নিজেকে প্রস্তুত করব ইনশাআল্লাহ। অফলাইন বিসিএস ফি রংপুরে যেমন 15 তারিখে আমরা দিচ্ছি মাত্র 6200 টাকায়। 6200 টাকায় অফলাইনের A to Z কোর্স করতে পারবে রংপুর শাখায় এবং অন্যান্য শাখাগুলোতে আমাদের অফার থাকবে। সো সুযোগ থাকবে সব শাখাতেই, আমরা এই মাসে একটা অফার রাখবো। সো ঠিক আছে কলেজের ভাই বোন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।